তুমি আমার দিকে এমন করে এগোচ্ছ কেন? বর বউয়ের দিকে কেন এগোয় জানেন না আপনি? জানি, কিন্তু তুমি কি করতে চাইছো বলো? কারণ আমি আপনাকে আদর করতে চাই। আমার আদর চাই এখন। আমি তোমাকে বর হিসেবে মানি না, প্লিজ আমার কাছে এসো না। তোমাকে দেখে আমার ভয় লাগছে। আদর করলে তো ভয় একটু লাগবেই। আজকে যদি আদর করি, পরে আর ভয় লাগবে না। কাছে আসেন না ভাবি। ঈশান, আমি তোমার ভাবি হই, প্লিজ এরকম কিছু করো না, তাহলে আমার অনেক ভয় লাগবে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, প্লিজ আমার সাথে এমন কিছু করো না। ভাবি হতেন, কিন্তু এখন আপনি আমার বউ। তাছাড়া আমি আপনাকে বউ হিসেবে মানি, তাহলে ভাবি হিসেবে মানব কেন? আর আপনি কি আমাকে বিয়ে করেছেন দেবর বলার জন্য? হ্যাঁ, আমি তোমাকে বর হিসেবে মানি না। তুমি একদম আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে না, তাহলে আমি সত্যি এখন চিৎকার করব আর কান্না করে দিব। বলবো তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেছো। আপনার যা বলার আপনি বলতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন আপনি আমার বউ, আপনাকে আমি আদর করতে পারি। আর আপনি চিৎকার করলে তাতে খেয়েও আসবে না। সবাই ভাববে আপনি ব্যথা পাচ্ছেন, ওই জন্য চিৎকার করছেন। আচ্ছা, ভাইয়া কি আপনাকে আদর করেনি? নাকি যে আপনি ব্যথা পাবেন? নাকি আপনি এখনো ভার্জিন আছেন? আমার তো মনে হয় না। তার উপর আপনার যে সুন্দর ফিগার, আর যে হট দেখতে, আপনি বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ডের সাথেই সব হয়ে যাওয়ার কথা। ছি ঈশান, তুমি এসব কি বলছো? তুমি এগুলো বলতে পারলে আমাকে? আমি না তোমার ভাবি হই? তুমি এগুলো আমাকে নিয়ে কি করে চিন্তা করতে পারো? পারো না, প্লিজ। আপনি আমাকে যা ভাবার ভাবতে পারেন। তাছাড়া আপনি তো দেখতে সত্যি অনেক হট অ্যান্ড সেক্সি। তাছাড়া ভাইয়ার সাথে আপনার কিছু না হলেও আপনার তো বয়ফ্রেন্ড ছিল, তাই না? তাহলে তার সাথে কিছু হয়নি? ঈশান, আমি কিন্তু তোমার ভাবি হই। তুমি আর একটা বার এসব উল্টাপাল্টা কথা বললে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। সেটা কি খুব ভালো হবে? দেখেন, আপনি আমাকে যতই ভাবি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আমাকে দেবর সাজিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, এখন তো আমি আপনার পর, তাহলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন কেন? আমি তো আপনাকে ভালোবাসি, এখন আপনার থেকে আদর পেতে চাই। তাহলে আপনি আমাকে আদর করতে দিবেন না কেন? নাকি আমি দেখতে খারাপ ভাবি বলেন? আপনি তো বলতেন যে বিয়েটা করে নেবেন, তাহলে এখন আপনি আমাকে মানতে চাইছেন না কেন? নাকি আমি কোনো বাজে কাজ করেছি যার জন্য আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছেন? ঈশান, আমি তোমার চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি। একে তো তুমি আমাকে নিয়ে এরকম বাজে চিন্তা ভাবনা পোষণ করো, তারপর এমন করে তুমি মাতলামি করতেছো। তুমি কি খেয়েছো আমাকে একটু বলবে? তোমার হাব ভাব দেখে আমার ভালো লাগছে না, তাই প্লিজ তুমি এমন কথা না বলে আমাকে বলো কি হয়েছে। আর তুমি তো বলেছিলে বিয়েটা করবে না, তাহলে হুটহাট বাসর ঘরে এসে এরকম করতে শুরু করেছো কেন? কি হয়েছে তোমার? নিজের বউয়ের থেকে কেউ দূরে সরে থাকতে পারে, আমিও পারবো না। তাছাড়া আপনাকে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে, আর আজকে আপনাকে পুরো আমার বউয়ের মতো লাগতেছে। বউয়ের মতো কি, আপনি তো আমারই বউ। তাছাড়া চিন্তা ভাবনা পোষণ করার কি আছে, এখনকার মেয়েরা তো এরকমই। আর ভাইয়ার সাথে তো আপনার সবই হওয়ার কথা, কারণ 3টা মাস আপনার সাথে ভাইয়ার বিয়ে হয়েছিল। হাহ, তাহলে আপনি কিভাবে ভার্জিন সেটা বলতে চাইছেন? তুমি আমাকে যেমনটা ভাবছো আমি অতটা বাজে মেয়ে নই। দেখো, তোমার ভাইয়া আমাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসতো। তোমার আব্বু তাকে ত্যায্য পুত্র করে দিয়েছিল দেখেই আমাদের বিয়ে দিয়েছিল।
আমি বিয়ের 1 মাস পর জানতে পেরেছি তোমার ভাইয়া কারোর সাথে রিলেশনে আছে, কিন্তু তখনও আমাকে ইগনোর করে যেত। আমি তাকে বারবার মায়ে ফেলার চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। আমি যখন বুঝতে পারলাম তখন বাসায় বলে দিই, আর তখন আব্বু আম্মু আমাকে বারণ করেছিল। তোমার বাসায় বলতেই আম্মু বলেছিল মেয়েদেরকে তার স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। আমিও সেটাই চেষ্টা করেছিলাম, কিন্তু তার বিপরীত হবে তোমার ভাইয়া যে বাসা থেকে চলে যাবে, সেটা আমি ভাবতেই পারিনি। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে বিয়ের আগে আপনি যাই করেছেন না কেন, না করেছেন, কিন্তু ভাইয়ার সাথে আপনার কিছুই হয়নি, তাই তো? তাতে কি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ড ছিল, তাহলে আপনার বয়ফ্রেন্ড আপনাকে আদর করেনি, ভালোবাসেনি? ঈশান, তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো। আমি তোমার থেকে সিনিয়র আর তোমার ভাবি, আর ভাবিকে তুমি এসব বাজে বাজে প্রশ্ন করতে পারো না। দেখেন, আপনি এসব উল্টাপাল্টা কাজ করতে পারবেন, আর আমি আপনাকে একটা প্রশ্ন করলেই দোষ। একদম আমার উপর রাগারাগি করবেন না। এখন কিন্তু আমি আপনার বর, আর আপনি কাকে ভাবি বলে দাবি করতে বলছেন? একটা সময় আপনি আমার ভাবি ছিলেন, কিন্তু আমি আপনার দেবর থাকলেও এখন আপনাকে বউ হিসেবে মানি আর আদর করতে চাই। ওই জন্যই বাসর ঘরে এসেছি। আপনি কিন্তু আমাকে আজকে আদর করতে দিবেন। অনেক ভালোবাসবো আপনাকে আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করতে চাইছো না, তাহলে তোমাকে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দিব, আর তুমি আমার ফ্রেন্ডগুলোর কাছে শুনবে। আমি ওদের কাছে সবই শেয়ার করতাম, আর যদি তোমার সন্দেহ হয় তাহলে তুমি সেটা চেক করে দেখতে পারো। আর তাছাড়া আমার কোনো ইন্টেনশন ছিল না বিয়ের আগে কারোর সাথে এরকম কিছু করার। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেকবার বলেছিল, তাই আমি ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি। আর এখন তুমি যে আমাকে এমন করে সন্দেহ করবে, আমি সেটা ভাবতেই পারিনি। তুমি আজকে যাকে বিয়ে করেছো না, সে এখনো পিওর ভার্জিন আছে। তুমি সেটা বিশ্বাস করো বা নাই করো। তাহলে তো হয়েই গেল। আমি যেমন বউটা চাইছিলাম তেমনটাই পেয়েছি। তারপরও ভয় পেয়ে গেছিলাম যে ভাইয়া তো আপনার সাথে সব করে নিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে ভাইয়া আপনার সাথে কিছু করতে পারে, কারণ ওই মেয়েটার সাথে ভাইয়ার বিয়ের আগে সব কিছু হয়ে গেছিল। সেটা আমি কয়েকটা দিন আগেই জানতে পারলাম। আর ওই মেয়েটা এখন প্রেগনেন্ট। ভাইয়া ওকে নিয়ে দেশের বাইরে চলে গেছে। যাওয়ার আগে আমার সাথে কথা হয়েছিল। ভাইয়া বলেছিল আব্বু আম্মুকে বোঝাতে, আর না হলে আপনাকে বিয়ে করে নিতে। আমি মানতে পারছিলাম না। ভাইয়ার উপর অনেকটা রাগ করেছিলাম। ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, কারণ ওই মেয়েটা নাকি সুইসাইড করার চেষ্টা করেছিল বলেই ভাইয়া এটা করতে বাধ্য হয়েছে। এখন আপনি যদি আমাকে মেনে না নেন, তাহলে আমি আর কি করব বলেন? কি করবে মানে? তুমি আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে, আমার থেকে অনেক দূরে যাবে। আমি তোমাকে কখনোই বর হিসেবে মানবো না, তোমাকে ভালোবাসতে পারবো না। পাগল নাকি পায়জামা, যে আমি আমার বউকে ছেড়ে দূরে থাকবো? কখনো না। 22টা বছর দেরি করে বউ পেয়েছি, তার উপর বউকে দূরে সরিয়ে রাখবো কখনো? কেন? আমি তো প্রথমে আপনাকে মানতে চাইছিলাম না, কিন্তু আব্বু আম্মুকে অনেক বুঝিয়েছে, আমার বোনটা আমাকে অনেক বুঝিয়েছে। বলেছে বউকে আদর করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে সে লাইনে আসবে। দেখেন, আপনি যেমনই হন, আমি আপনাকে বিয়ে করেছি ভালোবাসার জন্য, তাই প্লিজ আমাকে দূরে সরিয়ে দিবেন না। কিন্তু ঈশান, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো তোমার ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছিল, আর যে ছেলেটাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো ভেবে আসছি, তাকে কি করে নিজের স্বামীর জায়গাটা দিব বলো? তুমি এত সহজে পাল্টি খেলে কি করে? তুমি না বলতে যে তুমি আমাকে বিয়ে করবে না, তাহলে এখন আবার এরকম ভাবে উল্টাপাল্টা কথা বলছো কেন? তুমি কি খেয়ে এসেছো সেটা বলো তো। আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন। আমি আজকে আপনার প্রেমে পাগল হয়ে গেছি, প্রেমে মাতাল হয়ে গেছি। আপনার আদর আমার চাই, আপনাকে আমি কাছে পেতে চাই, অনেক বেশি ভালোবাসতে চাই। প্লিজ আমাকে আটকাবেন না, না হলে আমাকে জোর করে সবটা করতে হবে। আর আটকাবেন কি, আজকে আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না, তাহলে সেটা আপনার জন্য খুব খারাপ হবে। আমি জোর করে আপনাকে আদর করব, ভালোবাসবো। তুমি আমার সাথে এমনটা করতে পারো না, আমি তোমাকে খুব ভালো ছেলে বলেই জানি। আর তুমি যদি এরকমটা করো, তোমার উপর যতটুকু বিশ্বাস আমার আছে, তাহলে সেইটুকু বিশ্বাস হারিয়ে যাবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনার আমার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাবে কেন? আমি না এখন আপনার স্বামী, আমি আপনাকে আদর করতেই পারি। তাছাড়া আমি তো আপনাকে ভালোবেসে ফেলছি। আপনি জানেন না আপনাকে প্রচণ্ড পরিমাণে আমার কাছে পেতে ইচ্ছা করছে।
প্লিজ একটু কাছে আসেন না, এভাবে আটকে দিয়েন না আমাকে। তোমাকে আর কত বোঝাতে হবে যে আমি এটা করতে পারবো না? তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। আমাদের মাঝে দেবর আর ভাবির সম্পর্ক, তোমার আর আমার মাঝে। তাহলে তুমি কি করে বলতে পারছো এরকম কথা? তুমি কেন বুঝতে চাইছো না যে আমি তোমাকে কখনোই স্বামীর অধিকারটা দিতে পারবো না? তুমি শুধু শুধু পাগলামি করে আমাকে বিয়েটাই করলে। তোমাকে আমি বোঝাতেই পারলাম না এসব সম্ভব না ঈশান। বারবার এসব কথা বলে আমাকে রাগিয়ে দিয়েন না প্লিজ। তারপর উল্টাপাল্টা কিছু একটা করে ফেললে তখন কিন্তু আপনারই খারাপ লাগবে। সেটা কি খুব বেশি ভালো হবে বলেন? আমি জানি আপনার কোথাও কোনো রিলেশন ছিল না, তাহলে কেন আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না বলেন? কি সমস্যা আপনার আমাকে মেনে নিতে? বললামই তো, তোমার আমার মাঝে দেবর ভাবির সম্পর্ক ছিল, তাহলে কি করে মেনে নেব তোমাকে? আমি তো বলেই দিলাম এইসব মেনে নেওয়া সম্ভব না। তারপরেও তুমি কেন বুঝতে চাইছো না? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর না তোমাকে নিজের সাথে মিশিয়ে নিতে পারবো। শুধু শুধু তুমি এই বিয়েটা করলে আর আমাকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেললে। তার মানে আপনি আমাকে কাছে পেতে চান না? আচ্ছা, ভাইয়ার মতো আমিও যদি আপনার থেকে হারিয়ে যাই তাহলে তখন কি করবেন আপনি? ঈশানের মুখে এমন কথা শুনে আদ্রিতা অসহায়ভাবে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতার মুখটা নিমেষের মধ্যে কালো হয়ে গেছে। ঈশান বুঝতে পারলো আদ্রিতার ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে। এমনিতেই প্রথমবার ভাইয়াকে বিয়ে করার পর যখন ওর ভাইয়া ওদেরকে ছেড়ে চলে গেছে, তখন আদ্রিতা অনেকটা আপসেট ছিল, অনেক কান্নাকাটি করেছিল। আদ্রিতার মুখটা কালো দেখে ঈশান বলতে লাগলো, সামান্য একটু কথাটা সহ্য করতে পারলেন না? তাহলে যদি সবসময় এরকম ইগনোর করে দূরে সরিয়ে দেন তখন আমিও আপনার থেকে দূরে সরে যাব। যদি ভাইয়ার মতো অন্য কারো প্রতি আসক্ত হয়ে পড়ি সেটা মেনে নিতে পারবেন না। কখন আমাকে কাছে পাবেন না, তখন না শত চাইলেও আমাকে আর নিজের করে পাবেন না। ভালোবাসাটাকে আগলে রাখতে হয়, সেটা কি আপনি জানেন না? তাহলে ন্যাকামিটা করেন কেন? আদ্রিতা মাথা নিচু করে রইল। ঈশান দুলতে দুলতে একটা জায়গায় গিয়ে বসে পড়লো আর বলল, সত্যি করে একটা কথা বলেন তো, আমার কি দোষ ছিল এতে? আমার কি ইচ্ছে করে না নিজের বউকে ভালোবেসে কাছে টেনে নিতে, তাকে আদর করতে? নাকি তাকে কাছে পাওয়ার কোনো অধিকার আমার নেই বলেন? ঈশান, আমি জানি আমার দোষ এটাই যে আমি আপনার জুনিয়র, আপনার দেবর ছিলাম। আপনার থেকে আমার মাত্র 3টা বছরের ডিফারেন্স, তাহলে কেন আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? কি এমন অন্যায় করেছি আমি যার জন্য আপনি আমাকে স্বামীর অধিকার দিতে পারবেন না? আচ্ছা, আপনি তো সময় নিলে পারেন, তারপরও আপনি সেটা করতে চাইছেন না। কি এমন সমস্যা আমার মধ্যে? আমি দেখতে খারাপ, বাজে ছেলে যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? তাহলে বিয়ে করেছিলেন কেন? আমার কি কোনো ইচ্ছা স্বপ্ন থাকতে পারে না? 22টা বছর ধরে নিজের মধ্যে ভালোবাসাটাকে জমিয়ে রেখেছি। কখনো কাউকে ভালোবাসিনি শুধু বউকে ভালোবাসবো বলে। আর এমন একজনকে বিয়ে করলাম যে কিনা কিছুদিন আগেও আমার ভাইয়ার বউ ছিল। আর ভাইয়া এরকম একটা পরিস্থিতিতে ফেলে তার বউকে আমাকে বিয়ে করতে বাধ্য করলো। এই দোষটা কি আমার বলেন? আমি তো পরিস্থিতিটাকে মেনে নিয়েছিলাম, ভাগ্যটাকে মেনে নিয়ে আপনার সাথে সবটা নতুন করে সাজানোর চেষ্টা করেছিলাম। আপনি কি করলেন? আমার সবটা ভেঙে দিলেন। আমি বাসর ঘরে আসতেই আপনি আমাকে এমন রিজেক্ট করলেন। আসলে ভালোবাসাটা আমার জন্য না। আমি যদি আর 10টা ছেলের মতো বকাটে হতাম তাহলে আপনি ঠিকই আমাকে ভালোবাসতেন। আমার মধ্যে না কোনো বাজে নেশা আছে, না কোনো মেয়ের সাথে আমি রিলেশনে আছি। আসলে কি বলেন তো, আমি না এখন আপনার থেকে কোনো কেন জানি দূরেই থাকতে পারছি না, আর আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিচ্ছেন। প্লিজ ঈশান, এগুলো বলো না, আমি এগুলো শুনতে পারছি না। প্লিজ এসব বলো না। আজকে এগুলো আপনাকে শুনতেই হবে। আপনি যদি আমাকে বিয়েটা নাই করবেন তাহলে কালকে রাতেও আমাকে বলতে পারতেন আমি বিয়েটা করতাম না। সেটা না করে ঢং দেখিয়ে বিয়েটা করলেন, কিন্তু এখন আমাকে মানতে পারবেন না বলছেন। আমার কি কোনো ইচ্ছা স্বপ্ন নেই, নাকি আমার স্ত্রীর কাছ থেকে আমার কোনো চাহিদা থাকতে পারে না বলেন? ছি, তোমার চিন্তা ভাবনা এতটা বাজে। তুমি এসব চিন্তা আমাকে নিয়ে করতে পারো কি করে ঈশান? হ্যাঁ জানি আমি বাজে, আমি ফাজিল একটা ছেলে, ওই জন্য কেউ আমাকে কখনো ভালোবাসেনি। আমার চেহারাটা বাজে, ওই জন্য আপনি আমাকে ভালোবাসতে চাইছেন না তো। কিন্তু দেখবেন একটা সময় আপনি নিজে থেকে আমাকে ভালোবাসতে চাইবেন, তখন না অনেক বেশি দেরি হয়ে যাবে। হয়তো দূরে কোথাও হারিয়ে যাব, না হলে অন্য কারো মায়ায় পড়ে যাব। আমি আর এইভাবে নিজেকে কষ্ট দিব না। অনেক নিজের ভালোবাসাটাকে নিজের মধ্যে জমিয়ে রেখেছি, তারপরও কারো মাঝে সেটা বিলিয়ে দেইনি, শুধু বউকে ভালোবাসবো বলে। আর আজকে বাসর ঘরে আসার পর আপনি এমন কিছু বললেন, এসব কথা শোনার পর মনে হচ্ছে এই বিয়েটা না করাটাই আমার জন্য শ্রেয় ছিল।
ঈশানের এরকম কথা শুনে আদ্রিতা ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বুঝতে পারছে ঈশান ওর কথাগুলো শোনার পর কতটা কষ্ট পেয়েছে, যার জন্য এসব কথা বারবার বলেই যাচ্ছে। ঈশান জানে আদ্রিতা এত সহজে কাছে আসতে দেবে না, না ওকে আদর করতে দেবে, যার জন্য ঈশানের প্রচন্ড পরিমাণে রাগও হচ্ছিল। তার উপর ঈশান এরকম একটা নেশার ওষুধ খেয়েছে, যার জন্য ওর ভেতর খুব উত্তেজনা কাজ করছে। ঈশান একটা নেশার দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে আছে, আর যদি ওকে বারণ করে চলেছে, তাই ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় ওর অনেকটা কাছে চলে গেল। আদ্রিতা পেছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে গেল। ঈশান আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়। আদ্রিতা একদম ভয় পেয়ে চুপসে গেছে। ঈশান আলতো করে ওর ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, কোনো কথা নেই, আজকে রাতে শুধু আমি আর আপনি, আপনি আর আমি দুজন দুজনকে ভালোবাসবো। আপনি তো ভাইয়ার আদর পাননি, আজকে দেখবেন আমি আপনাকে কত ভালোভাবে আদর করে দিই। আপনার ভালো লাগবে, প্লিজ আমাকে আটকাবেন না। আর আমি তো আপনার স্বামী, কি করে আটকাবেন আমাকে? আমি জানি আপনি কখনো আমাকে আটকাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে মেনে নিতে সমস্যা হবে, তারপরও আজকে আদর করে দেখেন, আপনি আমাকে ভালোবাসতে শুরু করবেন। ঈশান প্লিজ আমার সাথে এমন করো না। তুমি জানো আমি তোমার ভাইয়ার বউ ছিলাম, তাহলে তুমি কেন আমার সাথে এমন মিসবিহেভ করছো? তুমি আমাকে একটু সময় দিবে না প্লিজ? এরকমটা করো না, আমি জানি তুমি এমনটা কখনো করবে না। কেন করব না? নিজের বউয়ের সাথে না করলে কার সাথে করব? আর আপনি বারবার ভাইয়ার কথা বলছেন। আপনি তো ভাইয়াকে ভালোবাসতেন না, ভাইয়ার ভালোবাসা পাননি। রিসেন্টলি আপনার ব্রেকআপ হয়েছিল, এই জন্য ভাইয়াকে জোরও করেননি আপনার সাথে কিছু করার জন্য। তাহলে আপনি তো আমাকে ভাইয়ার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আপনি কোনো ভালোবাসতে পারবেন না বলেন? ঈশানের কথাগুলোতে আদ্রিতার দিকে কেমন চুপচাপ হয়ে গেল। ওর বলার মতো আর কিছুই নেই। এবার ঈশান ওর ঠোঁটজোড়া আলতো করে আদ্রিতার কপালে ছোঁয়ালো। আদ্রিতা চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান ওর সারা মুখে কিস করতে লাগলো, যার জন্য আদ্রিতা ওকে আটকানোর চেষ্টা করলো। ঈশান ওর হাতগুলো পেছনের দিকে নিয়ে আটকে দিয়ে তারপর এক হাতে ওর মুখের পাশে রেখে তারপর ওর ঠোঁটজোড়া দখল করে নিল। আদ্রিতা কোনো উপায় না পেয়ে একদম জড়সড় হয়ে গেল। আজকে প্রথম কোনো পুরুষের স্পর্শ আদ্রিতার ঠোঁটে পড়ল। ওর শরীরের মধ্যে যেন এক প্রকার কারেন্ট বয়ে গেল। ও একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে। ঈশান ওর ঠোঁটে পাগলের মতো কিস করতে শুরু করলো। আদ্রিতার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ও জানতো না এমন করে ঈশান ওকে স্পর্শ করতে শুরু করবে। ঈশানের আব্বু আম্মু আদ্রিতাকে অনেক বুঝিয়েছে আর আদ্রিতাকে বিয়ে করে নিতে বলেছে। আর আদ্রিতা ওর ভাবি হলেও দেখতে অসম্ভব সুন্দরী। তার উপর রিসেন্টলি কয়েকদিন আগে ঈশানের ভাইয়া অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে, কারণ ঈশানের আব্বু যখন ভাইয়ার সম্পর্কে জানতে পারে ও অন্য কোথাও বিয়ে করেছে আর সেই মেয়েটা এখন প্রেগনেন্ট, মেয়েটা সুইসাইড করার চেষ্টা করেছে, তখন আব্বু ভাইয়াকে তেজ্যপুত্র করে দিতে চাইলে ভাইয়া ওই মেয়েটাকে নিয়ে দেশের বাইরে চলে যায়, যার জন্য ঈশান প্রচন্ড পরিমাণে রেগে যায়। ওই রকম একটা কার্যকাণ্ডে আর শেষ পর্যন্ত সম্মান বাঁচানোর জন্য দায়িত্ব পড়ে ঈশানের ঘাড়ে। আর আদ্রিতাকে ঈশানের বিয়ে করতে হয়। ঈশানের আদ্রিতা দুজনেই বারণ করছিল। তারপর একটা সময় আব্বু অনেক রিকোয়েস্ট করতে আর ঈশানের বোন ওকে বোঝাতেই ঈশান ভাবে বিয়েটা করেই নেবে। আব্বুর সম্মান বাঁচাতে আর রাতে যেন ওদের মাঝে কিছু একটা হয় তার জন্য ঈশানের ছোট বোন প্ল্যান করে ওকে একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছিল, যেন আদ্রিতা ওকে ছেড়ে যেতে না পারে। কারণ আদ্রিতা বিয়েতে রাজি ছিল না, শুধু আব্বুর রিকোয়েস্টে রাজি হয়েছিল। ওরা চেয়েছিল ওদের জন্য একটা বেবি চলে আসে, সেটা খুব শীঘ্রই, আদ্রিতা যেন ওদের ছেড়ে যেতে না পারে। এজন্য আম্মু আর ঈশানের বোন ওকে দুধ খাওয়ানোর নামে দুধের সাথে মিশে একটা নেশার ওষুধ খাইয়ে দেয়। ওষুধটার কাজ শুরু করতে আরম্ভ করলে ঈশানের বোন ওকে বাসর ঘরে পাঠিয়ে দেয়। ঈশান বাসর ঘরে এসে দেখে আদ্রিতা বিছানার উপর গোমটা দিয়ে বসে আছে। তারপর যখন উঠে এসে ওকে সালাম করতে যায় তখন ঈশান ওকে উঠিয়ে নেয়। তারপর বুকের সাথে জড়িয়ে ধরতে আদ্রিতা ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে গেল। তখন ঈশান আর আদ্রিতার মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো ঈশান আদ্রিতার ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে ওর সারা মুখে কিস করতে শুরু করে। তখন আদ্রিতা ওকে সরানোর জন্য বলতে শুরু করলো, ঈশান প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। অন্তত তুমি তো আমাকে কয়েকটা দিন সময় দিবে আমাকে একটু মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। তুমি সেটা না করে এরকম করতেছো, প্লিজ আমাকে ছেড়ে দাও। মানসিকভাবে তৈরি হওয়ার জন্য অনেক সময় পাবেন। আজকে আমার আদর করতে ইচ্ছা করছে আপনাকে। আপনাকে কেউ আদর করেনি। আমি আমার ভার্জিন বউটাকে আজকে অনেক আদর করব, পরিপূর্ণতায় ভরিয়ে দেব। প্লিজ আমাকে বাধা দিয়েন না, তাহলে কিন্তু আপনারই কষ্ট হবে। আপনি আমার বুকের সাথে জড়িয়ে ধরে রাখেন, আমার সাথে রেসপন্স করেন, দেখেন আপনার ভালো লাগবে। আদ্রিতা কিছু বলে ওঠার আগে ঈশান ওকে কোলে তুলে নিল, তারপর ব্যাডে শুইয়ে দিল।
আদ্রিতা কিছু বলার আগে ঈশান ওর সারা মুখে, নাকে, কানে, গলায় আর ঘাড়ে কিস করতে লাগলো। আর আদ্রিতা ভাবছে এই পাগলটাকে এখন কি করে শান্ত করবে, হয়তো পারবে না। আর এখন ঈশান ওর স্বামী, তাই চাইলে ওকে আটকানো সম্ভব না। আর আদ্রিতা ঈশানের শরীরের উত্তাপে বুঝতে পারছিল ও হয়তো নেশা করে এসেছে। না হলে যে ছেলেটা ওর সাথে ভালোভাবে কথাই বলতে পারতো না, সে ছেলেটাই আজকে ওকে এমন করে স্পর্শ করছে। ঈশান পুরো মাতাল মাতাল হয়ে আছে। আর আদ্রিতা যদি এখন ওকে আটকানোর চেষ্টা করে তাহলে হয়তো প্রচন্ড পরিমাণে রেগে যাবে, তাহলে ঈশান ওর সাথে সবটাই করতে পারে। তাই আদ্রিতা চুপ করে রইল। ঈশানও সুযোগ পেয়ে আদ্রিতাকে আদরের মাত্রা বাড়িয়ে দিল। আদ্রিতার নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে, ওর বুকটা ক্রমশ ওঠানামা করছিল। আদ্রিতার গরম নিঃশ্বাসের শব্দে ঈশান বুঝতে পারছিল ও প্রচন্ড পরিমাণে উত্তেজিত হয়ে গেছে। তার উপর প্রথম কোনো পুরুষ ওকে স্পর্শ করেছে। ঈশান আদর করতে করতে নিচের দিকে নামলো। তারপর হুটহাট করে আদ্রিতার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতে ও চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানও সাথে সাথে আদ্রিতার বুকের উপর ডিপলি কয়েকটা কিস করে দিল। ঈশানের স্পর্শে আদ্রিতার মধ্যে অজানা এক শিহরণ বয়ে গেল। ও প্রচন্ড পরিমাণে কেঁপে উঠল। আদ্রিতা আর থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল। আদ্রিতা থেকে প্রথম কোনো রেসপন্স পেয়ে ঈশানও বুঝে গেল এখন আর আদ্রিতা চাইলে ওকে বাধা দিতে পারবে না। তাই ঈশান আদ্রিতার শরীর থেকে সব কাপড়গুলো সরিয়ে নিয়ে কিস করতে লাগলো। ঈশানের প্রতিটা স্পর্শে আদ্রিতা কেঁপে কেঁপে উঠছিল আর দুই হাত দিয়ে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরেছিল। ও অনেকটা উত্তেজিত হয়ে গেছে। এমন পাগল করা স্পর্শগুলো আদ্রিতা সহ্য করতে না পেরে দাঁত দিয়েও ঠোঁটজোড়া কামড়ে ধরল। আদ্রিতা রেসপন্স না করলেও ঈশানকে আর আটকানোর চেষ্টা করছে না। ঈশান পুরো উত্তেজিত হয়ে গেছে। তারপর একটা সময় নিজেও শরীর থেকে সবটা খুলে ফেলল। তারপর আদ্রিতাকে আবার আদর করতে শুরু করলো। ঈশানের আদরের মাত্রাটা আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আদ্রিতা আর থাকতে না পেরে রেসপন্স দিতে আরম্ভ করলো। তো একটা সময় ঈশান কিস করতে করতে আদ্রিতার নাভি অবধি চলে গেল। তারপর নাভি থেকে বেশ কিছুক্ষণ করে তাকিয়ে রইল। আদ্রিতার কিউট আর হট নাভিটা ঈশানকে আরো উত্তেজিত করে দিচ্ছিল। ঈশানের স্পর্শ না পেয়ে আদ্রিতার চোখ খুলল। ঈশান ট্যাপ ট্যাপ করে ওর নাভিটার দিকে তাকিয়ে আছে। এবার ঈশান আদ্রিতার মুখের দিকে তাকালো। তখন ও বলল, কি দেখো এমন করে? আপনার নাভিটা না অনেক কিউট আর হট, আর নাভির পাশের তিলটা না এত বেশি হট লাগছে যার জন্য আদর করে ভরিয়ে দিতে ইচ্ছা করছে। আদ্রিতা উত্তেজনার ঘোরেও ঈশানের কথাতে লজ্জা পেয়ে পুরো লাল হয়ে গেল। ও কিছু বুঝে ওঠার আগে ঈশান নাভিতে নাক ডুবিয়ে দিল। আদ্রিতা এবার ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। ও বারবার ঈশানের চুলগুলো শক্ত করে দু হাত দিয়ে খামচে ধরেছে। পুরো রুমটা জুড়ে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দটাই ভেসে বেড়াচ্ছে। ঈশান আদ্রিতার নাভিতে কয়েকটা ডিপ কিস করলো আর সাথে অসংখ্য লাভ বাইট দিল। তাতে আদ্রিতা ঈশানকে আরো শক্ত করে ওর নাভির সাথে চেপে ধরলো। তারপর ঈশানও আর দেরি না করে আদ্রিতাকে ভালোবাসার গভীর স্পর্শ দিতে লাগলো। ওর প্রথম স্পর্শটা পেতে আদ্রিতা একদম শিউরে উঠলো আর ওকে শক্ত করে আঁকড়ে ধরল। আদ্রিতার নখগুলো ঈশানের পিঠে বসে যাচ্ছে, সেদিকে ওর কোনো খেয়াল নেই। ঈশান শুধু ওকে স্পর্শের উপর স্পর্শ দিয়ে যাচ্ছে আর পুরো রুমটা জুড়ে শুধু দুষ্টু মিষ্টি কিছু শব্দ ভেসে বেড়াতে লাগলো। আর আদ্রিতা না চাইতে ওর দেবর জুনিয়র মাতাল বরটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিচ্ছে। তারপর একটা সময় ঈশান ক্লান্ত হয়ে আদ্রিতার বুকে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আদ্রিতা কেমন যেন ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর দুজনের উন্মুক্ত শরীর দিকে তাকিয়ে তারপর কোনো রকম একটা চাদর টেনে দিয়ে ঈশানকে ওভাবেই জড়িয়ে ধরে রেখে ওর চুলের মধ্যে এক হাত নিয়ে খেলা করতে লাগলো আর চোখের জল ফেলতে লাগলো। আদ্রিতা ভাবতেও পারেনি আজকে ওর লাইফে এমন কিছু ঘটে যাবে। ভেবেছিল ঈশান হয়তো ওর কথাটা মানবে, কিন্তু ঈশান নেশা করে আসছে সেটাও জানতো না। আর তারপর ওর সাথে এমন কিছু করবে সেটা ধারণারও বাইরে ছিল। আদ্রিতা সারাটা রাত আর ঈশানকে সরানোর চেষ্টা করছিল না। ওর মনে শুধু একটু আগে ঈশানের বলা কথাগুলো মনে পড়তে ভাবছিল, ঈশান তো ঠিকই বলেছে, ও তো এখন আমার স্বামী। আমি চাই বা না চাই ওকে আমার মেনে নিতেই হবে। আজকে হোক বা কালকে হোক, ও তো আমাকে ভালোবাসবেই। তাছাড়া ও আমার থেকে ওর এইটুকু ডিজার্ভ করতেই পারে, এটা সাধারণ বিষয়। তাহলে আমি কেন ওকে এরকম রিয়্যাক্ট করছি? এই জন্যই কি ওকে মেনে নিতে পারছি না? কারণ ও আমার দেবর ছিল, আমার বরের ছোট ভাই ছিল।
কিন্তু এখন তো ওই মানুষটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে আমাকে ঠকিয়েছে তার জন্য আমি অন্যের ভালোবাসাটা কেন নষ্ট করব? যে আমাকে কষ্ট দিয়েছে তার দেওয়া কষ্টটা আমি আরেকজনকে কেন দেব? হ্যাঁ, ওকে হয়তো মেনে নিতে কষ্ট হবে, কিন্তু আজকে ও যেটা জোরপূর্বক করেছে, এটা না করলে বুঝতেই পারতাম না স্বামী স্ত্রীর মাঝে এত ভালো মুহূর্ত থাকতেই পারে। তাছাড়া একটা স্বামী তার বউকে এরকম করে ভালোবাসতে পারে। আর যখন আমার কাছে আসলো তখন এত বেশি অস্বস্তি লাগছিল, তাহলে এখন এরকমটা হচ্ছে কেন? ও আমার বুকে শুয়ে আছে, তারপরও তো আমি ওকে সরিয়ে দিচ্ছি না। তাহলে কি আমি ওকে ভালোবাসতে পারবো? আচ্ছা, যখন আমাকে আদর করছিল তখন তো আমি ওকে সরিয়ে দিতে পারলাম না। কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে ভালোবাসতে পারবো নাকি দূরে সরিয়ে দিব? তাছাড়া ও এখন আমার স্বামী, আমি কি করে ওকে দূরে সরিয়ে দিব? তার উপর আব্বু আম্মু আমাকে এত বেশি ভালোবাসে, নিজের মেয়ে ভাবে। আমি কি ওকে কষ্ট দিব? যার জন্য এরকম একটা পরিস্থিতিতেও এই বাড়িতে আবারও দ্বিতীয়বার বউ করে এনেছে। তাহলে কেন আমি ওকে মেনে নিতে পারবো না? এত ভালোবাসা যারা আমাকে দিয়েছে তাদের ছেলেকে আমি কি করে কষ্ট দিব? আদ্রিতা এরকম করে ভাবছিল, ওর চোখ দিয়ে পানি পড়ছে। ভাবতে ভাবতে অনেকটা রাত গভীর হয়ে যায়, আর আদ্রিতাও ঈশানকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন জানালার গ্লাস ভেদ করে ভোরের মিষ্টি রোদের আলো এসে আদ্রিতার মুখে পড়ল। আদ্রিতার ঘুমটা ভেঙে গেল। ও চোখ জোড়া খুলতে বুকের উপর কিছু ভারী একটা অনুভব করলো। দেখলো ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, আর বাচ্চাদের মতো ওর বুকে মুখ গুজে আছে। আদ্রিতার মুখে আপনা আপনি একটা হাসি ফুটে উঠল। আবার পরক্ষণে কালকে রাতের কথা ভাবতে ওর হাসি মাখা মুখটা লজ্জায় একদম লাল হয়ে গেল। খেয়াল করলো ঈশান ওকে এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যার জন্য মনে হচ্ছে ওর বুকের মধ্যেই ঢুকে যাবে। আদ্রিতা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বারবার কালকের রাতের কথা ভেবে লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছিল, কারণ কালকে রাতে ঈশান ওকে এত এত বেশি আদর করেছে, যেটা আদ্রিতার কল্পনাতেও ছিল না। ঈশান ওকে এত বেশি গভীরভাবে স্পর্শ করেছিল যে মুহূর্তটাকে আদ্রিতা কখনোই ভুলতে পারবে না। আদ্রিতা খেয়াল করলো ঈশানের পুরো মুখে আর সারা শরীরে লিপস্টিকের অসংখ্য ছাপ, যেটা দেখে ওর বুঝতে বাকি রইল না কালকে রাতে কি একটা কাজ করে ফেলেছে। সাথে সাথে ওর মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এবার আদ্রিতা নিজে নিজে বলতে আরম্ভ করলো, ইস, এগুলো কখন করলাম? এগুলো যদি এই পিচ্চিটা দেখে তাহলে তো ও পুরো লজ্জায় ফেলে দিবে। ও তো প্রশ্নের উপর প্রশ্ন করেই চলবে, বলবে আমি ওকে ভালোবাসি না, তাহলে ও আমাকে স্পর্শ করলে তখন ওকে আটকে দিলাম না কেন? এইসব বলে বলে তো পিচ্চিটা আমাকে লজ্জায় পুরো শেষ করে দিবে। কি করে পারলাম আমি এমন একটা কাজ করতে? আদ্রিতা কথাগুলো ভাবছে আর লজ্জা মাখা হাসি দিচ্ছে। আবার পরক্ষণে ওদের কয়েকদিন আগেরকার সম্পর্কের কথাটা ভেবে মুখটা কালো হয়ে গেল। আর কালকে রাতে ঈশান যে ওকে জোরপূর্বক কাছে টেনে নিয়েছে, সেটা ভেবে আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান ঘুমিয়ে আছে, আর আদ্রিতার মনে হলো এখন ফ্রেশ হওয়া দরকার। প্রায় 8টা বেজে যাচ্ছে, কিন্তু পিচ্চিটা ওকে ছাড়ছে না। তাই আদ্রিতা ঈশানকে একটু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, ঈশান, এই ঈশান ওঠো, অনেক বেলা হয়ে গেছে, এখন ছাড়ো আমাকে। আদ্রিতার ডাকাডাকিতে ঈশান তো উঠলোই না, বরং ওকে একটু ধাক্কা দিতে ঈশান চোখ মুখ কুঁচকে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশানের এমন কর্মকাণ্ডে আদ্রিতা এবার ফিক করে হেসে দিল। ঈশানের মুখটা একদম বাচ্চাদের মতো লাগছিল, তার উপর লিপস্টিকের অসংখ্য ছাপে মুখটা পুরো লাল হয়ে আছে। আদ্রিতা বারবার ওকে ডাকতে লাগলো। তখন ঈশান বলতে আরম্ভ করলো, আম্মু যাও তো, আমাকে একটু ঘুমাতে দাও না, আমার অনেক ভালো লাগছে এভাবে ঘুমাতে। এই ফাজিল, আমি তোমার আম্মু না, তোমার ভাবি। ছাড়ো আমাকে, তুমি ঘুমাও, আমাকে অন্তত যেতে দাও। ঈশান আর কোনো কথা বলল না, তাই আদ্রিতা ওকে জোর করে ছাড়িয়ে নিল। তখন ঈশান কিছু একটা খুঁজতে লাগলো। আদ্রিতা কোল বালিশটাকে এগিয়ে দিলে ঈশান কোল বালিশটা জড়িয়ে ধরলো। আদ্রিতা বিছানা ছাড়তে বুঝতে পারলো শরীরে কিছু নেই, তাই কোনো রকম একটা চাদর পেয়েছি, তারপর ওয়াশরুমে চলে গেল। আদ্রিতা ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ বেসিনের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। আদ্রিতা খেয়াল করলো ওর ঘাড়ে আর গলায় অসংখ্য কামড়ের দাগ, যার জন্য ওর প্রচন্ড লজ্জা লাগছিল। আবার যখনই মনে হচ্ছিল কামড়গুলো ওর জুনিয়র বরটা দিয়েছে, দুদিন আগেও যে ওকে ভাবি বলে ডেকেছে, আর কালকে রাতে সেই জুনিয়র দেবটাই ওকে এত বেশি ভালোবেসেছে। ঈশান আদ্রিতার পূর্বের সম্পর্কের কথাটা মনে হতে ওর মুখটা কালো হয়ে গেল। আদ্রিতা একটা দোটানার মধ্যে আছে। একবার মনে হচ্ছিল ঈশানকে মেনে নিতে পারবে, আবার পরক্ষণে মনে হচ্ছিল হয়তো মানতে পারবে না। আদ্রিতা শাওয়ার নিচ্ছে আর ভাবছে,
আচ্ছা ঈশান, এখন থেকে কি রোজ এমন করে আদর দিবে, নাকি কালকে নেশার ঘরে আসছিল বলে এরকম একটা কাজ করেছো? আদ্রিতা কথাগুলো ভেবে পুরো পাগল হয়ে যাচ্ছে। শাওয়ার নেওয়া শেষ করে বেরিয়ে আসলো সে। ঈশান এখনো ঘুমোচ্ছে। আদ্রিতা প্রথমবারের মতো একটা শাড়ি পরে রেডি হয়ে নিল। তারপর নিচে আসতে দেখলো আম্মু আর কাজের লোকটা রান্না করছে। তখন আম্মুর পাশে দাঁড়াতে আম্মু ওর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলতে লাগলো, কি হলো মামুনি, এত সকালে তুমি রান্নাঘরে আসলে যে? আম্মু রোজই তো আসি, তাহলে আজকে আর নতুন কি হলো? কিন্তু আজকে এসব জিজ্ঞেস করছো যে? জিজ্ঞেস করবো না? কালকেই তোমাদের বিয়েটা হলো, আর তুমি আজকেই রান্নাঘরে চলে আসছো? আম্মুর কথাতে আদ্রিতার মুখটা কালো হয়ে গেল। মনে পড়ে গেল ঈশানের ভাইয়ার বউ হয়ে প্রথম যেদিন এ বাড়িতে এসেছিল। পরদিন সকালে আজকের মতো রান্নাঘরে আসছিল। আম্মু ওকে বকা দিয়েছিল। কথাগুলো মনে পড়তে আদ্রিতার মুখটা কালো হয়ে গেল। আম্মু বিষয়টা বুঝতে পেরে আর কিছুই বলল না। আদ্রিতা বলতে লাগলো, আম্মু প্রথম দিন তো এইভাবেই রান্নাঘরে এসেছিলাম, তাহলে আজকে আবার নতুন কি হলো? তাছাড়া এমন না যে আমি এই বাসায় নতুন বউ হয়ে আসছি তাই রান্নাঘরে আসতে পারবো না। মামুনি, সেটা ঠিক আছে, কিন্তু কালকেই তো তোমাদের বিয়ে হলো, তুমি এমন করে বলছো কেন? দেখো মামুনি, যেভাবেই তোমাদের বিয়েটা হোক, তারপরও সবেমাত্র বিয়েটা হলো, তাই তুমি আমাদের বাড়ির আবারও সেই নতুন বউ। তাই এরকম ভাবার কোনো কারণ নেই। তুমি রুমে যাও, ঈশানকে ডেকে উঠাও। ও কি ঘুমাচ্ছে নাকি উঠেছে? আদ্রিতার বারবার মনে হচ্ছে ঠিক এই কথাগুলো আম্মু প্রথমবার ওর বিয়ের পর বলেছিল, আর আজকেও এমনটা বলছে। আদ্রিতা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে রুমে চলে গেল। ঈশান এখনো ঘুমোচ্ছে। আদ্রিতা ওকে আর ডিস্টার্ব করলো না, গিয়ে সোফায় বসলো আর ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান বারবার বালিশের এপাশ ওপাশ করছে। ওর শরীরে কালকে রাতের আদ্রিতার দেওয়া লিপস্টিকের ছাপগুলো এখনো স্পষ্ট, যার জন্য আদ্রিতাকে বারবার লজ্জায় পড়তে হচ্ছে। আদ্রিতা এক ধ্যানে ওর জুনিয়র বটার মুখের দিকে কতক্ষণ যে তাকিয়েছিল ঠিক নেই। তারপর হুঁশ ফিরতেই বুঝতে পারলো 9টা বেজে গেছে। বুঝতেই পারেনি কখন এতটা সময় পার হয়ে গেছে। এরই মাঝে আম্মুর ডাক পড়লো, ওদের নিচে যেতে বলছে। আদ্রিতা হুড়ুহুড়ি করে এসে ঈশানের পাশে বসে ওকে ডাকতে লাগলো, এই ঈশান, ঈশান ওঠো, দেখো কত বেলা হয়ে গেছে। এত বেলা অবধি শুয়ে থাকলে সবাই কি ভাববে বলো? ঈশানের ঘুমটা যেন ভাঙতেই চাইছে না, তাই আদ্রিতা একটু জোরে সরে ধাক্কা দিল। ঈশান তাড়াহুড়ো করে উঠে বসলো। খেয়াল করলো আদ্রিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান কিছু বুঝে ওঠার আগে আদ্রিতা বলতে লাগলো, কি সমস্যা কি তোমার? সে কখন থেকে ডাকছি, উঠছই না, কি হয়েছে দেখি? কি হবে মানে, একটু কি ঘুমাতেও দিবেন না? আমি এই বেডে কেন, আর আপনি এখানে কি করছেন? হ্যাঁ, এখন তো ভুলে যাবেই। অন্তত এইটুকু তো মনে আছে কালকে আমাদের বিয়ে হয়েছে, নাকি এখন আবার আমাকে ভাবি বলে ডাকবে? আদ্রিতার দ্বারা এরকম কথাতে ঈশানের মনে পড়তে লাগলো কালকে তো ওদের বিয়ে হয়েছে। তারপর বিয়ের পর থেকে রাতে বাসর ঘরে আসা পর্যন্ত কি হয়েছিল সবই মনে পড়তে লাগলো। এখনো ঈশানের মাথাটা ঝিমঝিম করছে। বেশ কিছুক্ষণ ওর ভাবি বউয়ের মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা রাগী মুড নিয়ে বলতে লাগলো, কাল রাতে অনেক নাটক দেখিয়েছো, এখন আর কোনো নাটক দেখাতে হবে না। উঠো, যাও গোসল করে আসো। আম্মু আমাদের নিচে যেতে বলেছে। কেন গোসল করতে হবে কেন? ঢং না দেখিয়ে একবার ওয়াশরুমে গিয়ে নিজেকে আয়নায় দেখো, বুঝতে পারবে কেন গোসল করতে হবে। আদ্রিতার কথা বলে মুচকি হাসলো। তখন ঈশান নিজের শরীরের দিকে তাকালো, আর যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঈশান চাদরটা একটু শরীরে থেকে সরিয়ে দেখলো অসংখ্য লিপস্টিকের ছাপ লেগে আছে, তার উপর শরীরে কিছুই নেই। ঈশান সাথে সাথে চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলল। আদ্রিতা আবারও একটা ডেভিল হাসি দিতে ঈশান দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর ভ্যাসিনের সামনে দাঁড়িয়ে খেয়াল করলো ওর পুরো শরীরে লিপস্টিকের অসংখ্য ছাপ। ও পুরো লাল হয়ে আছে। ঈশান বলতে আরম্ভ করলো, আল্লাহ, কালকে রাতে কি একটা কাজ করে ফেলেছি। এসব কখন করলাম আমি? আর উনি বা আমার কাছে আসলো কখন? বিয়ে তো হয়েছিল সেটা মনে আছে, তারপর রুমে যখন আসলাম কেমন যেন মাথাটা ঝিমঝিম করছিল, তারপর তো আর কিছু মনে নেই। ঈশান অনেকক্ষণ যাবৎ মনে করার চেষ্টা করলো কিন্তু পারল না। তারপর শাওয়ার নিয়ে বের হতে খেয়াল করলো আদ্রিতা ওর জন্য ড্রেস নিয়ে বসে আছে। ঈশান আসতে দেখলে আদ্রিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান নিজের দিকে খেয়াল করলো ওর বুকের লোমগুলো থেকে পানি পড়ছে, যার জন্য আদ্রিতা ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান একটু লজ্জা পেয়ে গেল আর বলতে আরম্ভ করলো, কি দেখেন এমন করে?
কি আর দেখবো, কালকে রাত্রি তো সবটাই দেখে নিয়েছি, আর তুমিও সবটাই দেখে নিয়েছো। এখন আবার নতুন করে কি দেখার আছে? মানে কি বোঝাতে চাইছেন কি আপনি? আমি কিন্তু কিছু করিনি। তুমিই করেছো। এখন নাটক করো না তো। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, কালকে রাতে কি খেয়েছিলে? কি হয়েছিল তোমার? ওরকম মাতলামি করছিলে কেন? আদ্রিতের মুখে এমন কথা শুনে ঈশান ধপাস করে বিছানায় বসে পড়ল। ওর মনে হতে লাগলো যে হয়তো কিছু একটা খেয়েছিল। ঈশান ভাবতে লাগলো কি খেয়েছিল। তারপর হুটহাট করে মনে হতে লাগলো যে রুমে আসার আগে ওর বোন ওকে 1 গ্লাস দুধ খাইয়ে দিয়েছিল, আর দুধের সাথে হয়তো কিছু একটা ছিল, কারণ দুধটা খাওয়ার পর থেকে মাথাটা কেমন ঝিমঝিম করছিল। ঈশানের মনে হতে লাগলো শেষ পর্যন্ত ছোট বোনের সাথে এমনটা করলো। তাই ঈশান বেশ কিছুক্ষণ বসে থেকে বলতে লাগলো, আসলে কালকে একটু ড্রিঙ্কস করেছিলাম, ওই জন্য হয়তো এরকমটা হয়েছে। ছি, কি বলো এগুলো? তুমি আবার ছাইপাশ খাওয়া শুরু করেছো কবে থেকে? দেখো কালকে যেটা করেছো, ভুলেও কিন্তু আর এইসব খেয়ে আমার কাছে আসবে না। আদ্রিতা কথাগুলো রাগে মুড নিয়েই বলল, যার জন্য ঈশানের হুটহাট করে মনে হলো কালকে রাতে হয়তো ওদের মাঝে কিছু একটা হয়েছে। না হলে আদ্রিতা ওর সাথে কেমন অধিকার খাটাতে শুরু করেছে। তার উপর শরীরে লিপস্টিকের ছাপ দেখে ঈশান বুঝে গেছে কিছুটা একটা হয়েছে, আর যেটা হয়েছে সেটা ঈশান হয়তো মনে করতে পারছে না, কিন্তু খুব গভীর একটা সম্পর্ক ওদের মাঝে স্থাপন হয়েছে। তাই ঈশান বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, ওগুলো খেয়ে আসবো না, এমনি তো আপনার কাছে আসতে পারি, তাই না? বলে ঈশান একটু মুচকে হাসলো। তখন আদ্রিতা কেমন করে যেন ওর দিকে তাকিয়ে রইল। তো আদ্রিতা লজ্জায় আর কথা বলতে পারলো না। ঈশান রেডি হয়ে নিতে চলে গেল, আদ্রিতাও পেছন পেছন গেল। তারপর সিঁড়ির কাছে আসতেই দুজন একসাথে নামলো। দুজন খাবার টেবিলের সামনে আসলো। ঈশান চেয়ার টেনে বসলো, আর আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু ওকে ইশারায় ঈশানের পাশে বসতে বলল। আদ্রিতাও বসলো। এবার ঈশান খেয়াল করলো ওর ছোট বোন মিহি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। তখন ঈশান ভাবলো, কি মনে করেছিস আমি কিছুই বুঝতে পারিনি? তোর জন্য সব হয়েছে। তুই উল্টাপাল্টা জিনিস খাইয়ে দিয়েছিস আমাকে, আর যার জন্য ভাবির সাথে আমি এমন একটা কাজ করেছি। কি লজ্জায় পড়তে হলো। যতই উনি আমার বউ হোক, কিন্তু প্রথম দিনে এরকম একটা কাজ করে ফেললাম। হয়তো জোরপূর্বক ওনার সাথে সবটা করেছি, যার জন্য উনি এমন রাগ দেখাচ্ছে। তো সবাই খাওয়া শুরু করলো। তখন আম্মু বলতে আরম্ভ করলো, আপু শোনো, খাওয়া দাওয়া করে কোথাও বের হতে হবে না। তুমি এক কাজ করো, আদ্রিতা মামুনিকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো। শ্বশুর বাড়ির কথাটা শুনে ঈশান বিষম খেল আর কাশতে আরম্ভ করলো। তখন আদ্রিতা তাড়াহুড়ো করে ওর দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিতে লাগলো, আর মিহি বলতে লাগলো, দেখেছো আম্মু, এমনিতে কত ভালোবাসা, আর তো দিন পরেই আছে। ভাইয়া শ্বশুরবাড়ির কথাটা শুনে তুই বিষম খেলি কেন? এত অবাক হওয়ার কি আছে? আদ্রিতা ঈশানকে পানি খাওয়াতে ব্যস্ত ছিল। ঈশান পানিটা খেয়ে মিহির দিকে রাগি চোখে তাকিয়ে রইল। তখন মিহি বলল, আমি বলছি যে বিয়ের দ্বিতীয় দিন তো শ্বশুরবাড়িতে থাকতে হয়, তাই না? তাহলে যাবে না কেন? ভাবি তুমি একটু ভাইয়াকে বলো না। আদ্রিতার সামনে কি বলবে এটা তো স্বাভাবিক বিষয়। বিয়েটা যেভাবেই হোক, এখন তো ওটাই ঈশানের শ্বশুর বাড়ি, তাহলে যাবে না কেন? অবশ্যই যাবে। ওগো, তুমি বলো না কেন? তোমার ছেলে কিন্তু আমার কথা শুনবে না। যাবে না মানে 100 বার যাবে। আর আব্বু এখন বাসা থেকে বের হবে না। আমি খুব ভালো করে জানি বিয়ের জন্য তুমি এই কয়দিন বাসা থেকে বের হওনি, যার জন্য আশফাস করছো। খাওয়া দাওয়া করেই হয়তো বেরোনোর চিন্তা ভাবনা নিয়েছো। কোথাও বেরোতে হবে না। কয়েকদিন আদ্রিতা মামুনিকে সময় দাও, ওদের বাসা থেকে ঘুরে আসো, তারপর অফিসের কাজটা দেখতে শুরু করবে। আব্বু অফিসের কাজ, তাও আবার আমি না করলে হয় না? এখনো তো পড়ালেখাটাই শেষ করতে পারলাম না। দেখো আব্বু, লেখাপড়া শেষ করতে পারোনি তাতে কি? এখন তো তোমাকে এসব দায়িত্ব নিতেই হবে। তুমি ছাড়া আর কে আছে বলো দায়িত্ব নেওয়ার মতো? মিহি সবে মাত্র কলেজে পা রাখলো, ওকে কি দায়িত্ব দিব? আর একটা মেয়ে হয়ে এত দায়িত্ব কি করে নিবে? আব্বু আমি তো বলিনি ছোট বোনকে সব দায়িত্ব দিতে। মেয়ে হয়ে কেনই বা এই দায়িত্ব নিবে? তাহলে সেটাই যেন হয়। তোমাকে আব্বু যেটা বলেছে সেটাই শোনো। আর ভাবিকে নিয়ে আজকে ঘুরতে আসবে, কেমন? আমরা খুব শীঘ্রই একটা পুচকে দেখতে চাই, যে আমাকে ফুপি বলে ডাকবে। মিহির এরকম বেফাস কথা শুনে ঈশান আবারও কাশতে আরম্ভ করলো। এবার আদ্রিতা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। তখন আম্মু বলতে আরম্ভ করলো, ফাজিল মেয়ে, সবার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা শেখুনি, তাই না?
আমি খারাপ আবার কি বললাম? আম্মু, তোমাদের কি ইচ্ছা করে না নাতি নাতনির মুখ দেখতে? তোমাদের না হয় ইচ্ছা করে না, কিন্তু আমার তো ফুপি হতে ইচ্ছা করে, তাই না? আম্মু, তোমার মেয়েটাকে একটু বোঝাও, কিসব উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। ও তো ঠিকই বলেছে, আর কদিন এভাবে থাকবে। বড়টাকে বিয়ে দিলাম, সে যা করলো সেসব এরপর তো ওর প্রতি থেকেই মনই উঠে গেছে। শোনো, বড় ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। আর যদি শুনি ভুলে ওর সাথে কোনো কথা বলছো, তাহলে তোমার কপালে খুব দুঃখ আছে, বলে রাখলাম। ঈশান আব্বুর এমন কথাতে ভাবলো ওই হারামজাদা যেটা করেছে সেটার পর আর ওকে কখনোই কি আমি ফোন দিব ভেবেছ? ওর জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে। আর কালকে এই পিচ্চি শয়তানটা আমাকে উল্টাপাল্টা কিছু একটা খাইয়ে ভাবির সাথে কি যে করেছে উনি ভালো জানে। ঈশান খাওয়া দাওয়া শেষ করে আব্বু আম্মুর কথা মতো রুমে আসলো। খেয়াল করলো আদ্রিতা ফোনে কথা বলছে। তখন ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মনে হতে লাগলো ওর আব্বু আম্মুর সাথে কথা বলছে। তো ঘন্টাখানেক পর ঈশান রুমে আসতে দেখলো আদ্রিতা কি যেন একটা ভাবছে। তখন ঈশান বসে বলতে লাগলো, আপনার কি মনে হয় বাসায় যেতেই হবে? এখানে মনে হওয়ার কি আছে? আব্বু আম্মু অলরেডি ফোন করে দিয়েছে, বলেছে তোমাকে নিয়ে যেতে। এতে আবার মনে হওয়ার কি আছে? দেখো, আব্বু আম্মুর সামনে কোনো সিন ক্রিয়েট করবে না বা করো না। তাছাড়া বিয়েটা হয়েছে, মেনে নেওয়ার চেষ্টা করো। আদ্রিতার মুখ থেকে এরকম কথা শুনে ঈশান অবাক হয়ে ওদিকে তাকিয়ে রইল। তারপর একটু হেসে বলতে আরম্ভ করলো, এসব আমাকে না বলে নিজেকে বোঝান। আপনি ঠিক থাকলেই সব ঠিক। আমি জানি আপনার মেনে নিতে সমস্যা হবে, সেখানে উল্টো আমাকে বলছেন এগুলো। আপনি কি কখনো আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন বলেন? ঈশানের এরকম কথাতে আদ্রিতা মাথা নিচু করে নিল। তাই ঈশান আর ওকে বিব্রত করলো না। দুপুরে খাওয়া দাওয়া করে আদ্রিতাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো তারা। তারপর পৌঁছে কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিলে। দুজনে আব্বু আম্মুর সাথে বেশ কিছুক্ষণ কথা বললো। আদ্রিতার আম্মু ওকে বলল ঈশানকে রুমে নিয়ে যেতে। দুজনে রুমে আসলো আর ঈশান বিছানায় ধপাস করে শুয়ে পড়লো। আর আদ্রিতা বলতে লাগলো, কি হলো, শুয়ে পড়লে যে? শরীর খারাপ লাগছে তোমার? বাহ, বরের জন্য এত মন কাঁদে ভাবতেই পারছি না কেউ আমার জন্য এতটা কেয়ারিং হতে পারে, এতটা বেশি টেনশন করে আমাকে নিয়ে। সবসময় এরকম ভাবে কথা না বললে হয় না? বিয়ের আগেও এরকম ভাবে কথা বলেছো আর এখনো বলছো। বিয়ের আগে আবার এসব কথা কখন বললাম? তাছাড়া বিয়ের আগের ঘটনা আর এখনকার ঘটনা তো আলাদা, তাই না? তখন আপনি আমার ভাবি ছিলেন আর আমি দেবর, আর এখন তো আমরা স্বামী স্ত্রী। তাহলে এগুলো বলা না বলার মধ্যে তো অনেক তফাৎ ছিল, তাই না? বিয়ে করছো, বাট বিয়েটা তুমি মানো না, আমি মানি। তাহলে কেন এইসব কথা বলছো? হ্যাঁ, আদ্রিতা রাগের মাথায় কথাটা বলে ফেললো আর মুখ ফুসকেই বেফাস অবস্থাতেই কথাটা বলে ফেললো, যার জন্য নিমিষের মাঝেই ঈশানের মুখটা কালো হয়ে গেল। ঈশান ভেবেছিল কালকে রাতে যেটা হয়েছে এরপর হয়তো আজকে ওকে এসব কথা বলাতে দূরে থাকে কখনো ইগনোর করতে পারবে না। এখন ঈশান না চাইলেও আদ্রিতা মনে প্রাণে চাইবে ও যেন আদ্রিতার কাছে এসে ওকে এমন করে ভালোবাসে। কিন্তু আদ্রিতার এরকম একটা কথা শোনার পর ঈশান ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলতে লাগলো, হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি চাইলেও তো আর হবে না, আপনাকে তো আমাকে মন থেকে মানতে হবে। জানি না মানতে পারবেন কিনা। আদ্রিতাকে দেওয়ার মতো কোনো উত্তর নেই, তাই চুপ করে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান বাকিটা বিকাল ব্যালকনিতে দাঁড়িয়ে ফোন চালিয়ে কাটিয়ে দিল। সন্ধ্যা হতে আদ্রিতার আপু বাসায় আসতে ঈশান গিয়ে ওনার সাথে কিছুক্ষণ কথা বলল। ওরা ঈশানকে অনেকক্ষণ যাবৎ বোঝালো আর বলল আদ্রিতা একটু রাগী, তাই ওকে মেনে নিতে সময় লাগবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ আড্ডা দিয়ে ঈশান রুমে আসলো। তারপর খেয়াল করলো আদ্রিতা রুমে এসে শুয়ে আছে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বিছানার একপাশে শুতে আদ্রিতা উল্টো পাশ ফিরে শুলো। আর আদ্রিতা ভাবতে লাগলো ঈশান এরকম কেন করছে। তারপর কিছুক্ষণ যেতে ঈশান নিজে নিজেই বলতে লাগলো, আপনি ওই দিক ফিরে শুয়ে আছেন কেন? আমার দিকে কি একটু তাকাতে পারেন না? নাকি খুব বেশি লজ্জা পাচ্ছেন আপনি? কেন তোমাকে দেখে লজ্জা পেতে হবে কেন? তুমি কি বাঘ নাকি ভাল্লুক যে লজ্জা পেতে হবে? লজ্জা না পেলে তো এভাবে উল্টো দিকে ঘুরে থাকতে না, তাই মনে হচ্ছে আপনি হয়তো লজ্জা পাচ্ছেন। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনি ওই দিকে ঘুরে আছেন কেন? আর এখন তো আমি আপনার স্বামী, আপনি আমার কাছে আসতেই পারেন, আর আমি তো আপনাকে কাছে পেতেই পারি, তাই না? ঈশানের এরকম কথাতে আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। একটা সময় ঈশান একটু এগিয়ে যেতে আদ্রিতা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। তখন ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরতে আদ্রিতা কেমন যেন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তখন ঈশান বলতে লাগলো, কি হলো?
নিজেকে ছাড়িয়ে নিলেন যে? এখন তো আমার অধিকার আছে, যেখানে আমি লজ্জা পাচ্ছি না আপনার থেকে জুনিয়র হয়ে, সেখানে আপনি কেন আমার থেকে দূরে সরে যাচ্ছেন? জানি না, তবে আমার কাছে এগুলো অস্বস্তি লাগছে। আমি এগুলো নিতে পারছি না, জাস্ট অসহ্য লাগছে। তারপরেও তুমি কেন এরকম করছো? আদ্রিতার প্রত্যেকটা কথাতে ঈশান প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। ও একটু আগাগোড়া ইমোশনাল, তাই কিছুক্ষণ চুপ করে থেকে একটু হাসার চেষ্টা করে বলল, কি বলছেন এগুলো? এখন তো আমি আপনার স্বামী। এখন আপনার অস্বস্তি লাগলেও সবটা সহ্য করে নিতে হবে। এমন না যে ভাইয়ার সাথে আপনার সব হয়েছে যার জন্য আপনি আমার কাছে আসতে পারবেন না। আপনার অস্বস্তি ফিল হবে। ভাইয়ার সাথে আপনার নামে মাত্র বিয়ে হয়েছিল, তাহলে সেই সম্পর্কটা ভুলে যেতে পারবেন না কেন? এমন না যে আপনার অন্য কারোর সাথে রিলেশন আছে যার জন্য আপনি এরকম করে আমাকে সবসময় দূরে রাখবেন। কি সমস্যা কি আপনার? ঈশানের এরকম কথাতে আদ্রিতা ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথে ঈশান উঠে বসলো আর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, স্বামীর গায়ে হাত তুললেন শেষ পর্যন্ত? হ্যাঁ, হয়তো আপনার থেকে জুনিয়র, কিন্তু স্ত্রীর কাছে স্বামী কখনো জুনিয়র হয় না। তাহলে আপনি আমার গায়ে হাত তুলেন কোন অপরাধে? তোমার সাহস কি করে হয় এসব বাজে বাজে কথা বলার? তোমার কি মনে হয় আমি আর 10টা মেয়ের মতো বাজে যে বিয়ের পরও অন্য কারোর সাথে সম্পর্ক রাখবো? ছি, তোমার চিন্তা ভাবনা যে এতটা নীচ, কালকে রাতে সেটা আমি বসে বুঝতে পেরেছিলাম। কালকে হয়তো নেশার ঘরে এসব করেছো, কিন্তু আজকে যে সজ্ঞানে এগুলো করবে সেটা আমি ভাবতেও পারিনি। আপনি ভুল বুঝছেন কেন? আমি তো আপনার স্বামী। এসব কথা আমাদের মাঝে হতেই পারে, তাহলে আপনি এটা কেন মেনে নিতে পারছেন না? আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কি বিয়েটা মন থেকে মানতে পারেননি, নাকি আমি আপনার থেকে জুনিয়র বলে আপনি এখন আমাকে মেনে নিতে চাইছেন না? বলেন। ঈশানের কথাতে আদ্রিতার মনে পড়ে গেল কালকে রাতে তো ঈশান এসব কথা বলেছিল। তার উপর কালকে নিজে থেকে ঈশানকে আটকানোর চেষ্টা না করলেও নিজের অনিচ্ছা সত্ত্বেও ওকে নিজের সাথে জড়িয়ে নিয়েছিল। সারা রাত ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছে। তাহলে আজকে একটা দিন যেতে না যেতে ঈশানের সাথে এরকম ব্যবহার করছে। আদ্রিতা ভাবছে ঈশান কি করে এসব বাজে চিন্তা করছে। আদ্রিতা চুপ করে আছে। ঈশান প্রচন্ড পরিমাণে খারাপ লাগলো। ও উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো আর চোখ জোড়া বন্ধ করতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আদ্রিতার মনে হতে লাগলো, না না, এসব আমি কি করছি? ওকে ভালোবাসতে পারি না, কিন্তু ওকে কষ্ট দেওয়াটা আমার পক্ষে অন্যায়। তাছাড়া ও হয়তো আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হচ্ছে, আর কালকে ও আমাকে বিয়ে করে নিয়েছে। আমি তো এখনো ওর স্ত্রী। তাহলে কি করে ওকে এমন করে গায়ে হাত তুলতে পারলাম? এত ভাবনা চিন্তার পরেও আজকে আমি ওর গায়ে হাত তুললাম। এটা আমি কি করলাম? কি করে করতে পারলাম? অর্ধেক রাত অব্দি ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে কাটিয়ে দিল। তারপর রুমে এসে কোনো রকম বিছানার একপাশে শুয়ে পড়লো। সকালে ঈশানের ঘুম ভাঙতে খেয়াল করলো আদ্রিতা ওর বুকে মুখ গুজে শুয়ে আছে। এমন কিছু দেখে ঈশান অবাক হলো, ওর দিকে তাকিয়ে রইলো। তারপর আদ্রিতার ঘুম ভাঙলো, দেখলো ঈশান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আদ্রিতা তাড়াহুড়ো করে উঠে বসলো। ঈশান বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? নিজের স্বামীর বুকেই তো মাথা রেখে ঘুমিয়েছিলেন, তাহলে লজ্জা পাওয়ার কি আছে? দেখেন, এখন থেকে হয়তো আপনার একটু সমস্যা হবে আমাকে মেনে নিতে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই এত লজ্জা পাওয়ার কিছু নেই। আদ্রিতা কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে গেল। ঈশান মুচকি মুচকি হাসতে লাগলো। এভাবে পুরো 5-6টা দিন ঈশান আদ্রিতার বাসায় ওর আব্বু আম্মুর কথাতে কাটিয়ে বাসায় ফিরলো। বাসায় ফিরে একটা দিন রেস্ট নিয়ে আব্বু ঈশানকে অফিসে যেতে বলল। তো পরদিন সকাল থেকে অফিসে যাবে ভেবে ঈশান তাড়াতাড়ি শুয়ে পড়ে। একটু পর আদ্রিতা এসে পাশে শুতে ঈশান ওর দিয়ে ফিরল। সাথে সাথে আদ্রিতা একটু সরে যেতে গেলে ঈশান ওকে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। তারপর ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতেই আদ্রিতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান বলতে লাগলো, ভালো না বাসতে পারেন, ইগনোরটা অন্তত করিয়েন না। সেদিন রাতের পর থেকে আমি আপনার স্পর্শগুলো এখনো ফিল করতে পারি। আপনি আমাকে ভালো না বাসেন, কিন্তু আমি আপনাকে যেমন করে ভালোবাসতে চাই আমাকে তেমন করে সুযোগ দেন। আমি কি সেই সুযোগটা পাবো না আপনার থেকে? আদ্রিতা তারপর ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। ঈশান বুঝতে পারলো ওর অস্বস্তি ফিল হচ্ছে, তাই ঈশান ওকে ছেড়ে দেয়। আদ্রিতা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বিছনা ছেড়ে উঠে গেল। এবার ঈশানের নিজের উপরে রাগ হচ্ছিল। তখন উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। তারপর বাসা থেকে বেরিয়ে যেতে গেলে আদ্রিতা ওকে কয়েকবার ডাকলো। ঈশান দাঁড়ালো না। খুব রাগ হচ্ছে আজকে। যে মেয়েটাকে বিয়ে করলো সে হয়তো ওর ভাবি ছিল, কিন্তু এখন তো ওর বউ। তাহলে আব্বু আম্মুর কথা দিয়ে তাকে মেনে নেওয়ার চেষ্টা করাটা কি ওর জন্য অপরাধ ছিল? কথাগুলো ভাবতে খুব রাগ হচ্ছিল। সারাটা রাত ঈশান বাসায় ফিরল না।
অন্যদিকে টেনশন হচ্ছিল যে এমন করে ওকে ইগনোর করাটা ঠিক হয়নি। পরদিন সকালে ঈশান বাসায় ফিরতে কলিং বেল দিতেই আদ্রিতা তাড়াহুড়ো করে উঠে গিয়ে দরজা খুলে দিল। এমন কিছু দেখে শুনে ঈশান অবাক হয়ে গেল, আর ঈশানকে কোনো প্রশ্ন করার আগে ও রুমের দিকে চলে গেল। ওর পেছন পেছন গেল ঈশান, গিয়ে কোনো রকম বিছানায় গিয়ে গা এলিয়ে দিতে আদ্রিতা বলতে লাগলো, এই সারা রাত কোথায় ছিলে তুমি? তোমাকে কতবার কল করেছি, একটাবার দেখো। যেখানে থাকি আপনাকে অত টেনশন করতে হবে না, এত ভালোবাসা দেখাতে হবে না। যেটা সত্যি নয় সেটা দেখে কি লাভ বলেন? ঈশানের কথাতে আদ্রিতা মাথা নিচু করে নিল। ঈশান কিছুক্ষণ চুপচাপ রেস্ট নিয়ে তারপর অফিস টাইম হতে কোনো রকমের রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। আর আদ্রিতাকে একটাবার বলেও গেল না, যার জন্য ওর মন খারাপ হলো। আবার পরক্ষণে মনে হলো ও তো ঈশানকে কাছে আসতে দিতে চায় না, তার উপর স্বামী হিসেবে মানেই না। সেদিন রাতে হয়তো জোর করে তার কাছে এসেছিল, কিন্তু সেদিনের পর থেকে আর ঈশানকে তেমন করে কাছে টেনে নিতে পারেনি সে। ওই রাতে ওদের মাঝে যাওয়া হয়েছিল, তারপর আর কখনো ঈশান ওকে জোর করেনি, কিংবা আদ্রিতার কাছেও আসেনি। ঈশান অফিসে গিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছিল না, বারবার আদ্রিতার করা অবহেলার কথাগুলো মনে হচ্ছিল। ঈশান চুপচাপ বসে রইল। তারপর দুপুর টাইম হতে অফিস ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ একটা নদীর পাড়ে বসে একা একা কথাগুলো ভাবলো। মাঝে ঈশানের বন্ধু রাজ ওকে কল করলো, তখন রিসিভ করে বলতে লাগলো, নদীর পাড়ে আসি, চলে আয়, আর প্রশ্ন করিস না। ঈশান কলটা কেটে দিল। তো 15 মিনিট পরে রাজ আসলো। ঈশান অন্যমনস্ক হয়ে বসে আছে, গায়ে অফিসের ড্রেস। রাজ গিয়ে ঈশানের পাশে বসলো। ঈশান একটাবার ওর দিকে তাকালো, তখন রাজ বলতে আরম্ভ করলো, বুঝতে পারছি কোনো এক কারণে মন খারাপ, তো বল মন খারাপের কারণটা কি ভাবি? ঈশান হ্যাঁ সুযোগ উত্তর দিল। তখন রাজ চুপ করে থেকে আবার জিজ্ঞেস করলো, চুপ করে থাকিস না, যেটা হয়েছে সেটা আমাকে বল। আমি জানি ভাবি হয়তো তোকে মেনে নিতে সময় নেবে, একটু ইগনোরও করবে। তার জন্য মন খারাপ করে থাকলে হয়? তোকে একটু বেশি বেশি ভালোবাসা দেখাতে হবে। তুইও যদি মন খারাপ করে থাকিস কিংবা রাগ করে ভাবির থেকে দূরে সরে যাস, তাহলে দেখবি কখনোই তোরা এক হতে পারবি না। ঈশান বিয়ের রাতের ঘটনাগুলো রাজকে খুলে বলল। তারপর থেকে ওকে ইগনোর করছে, সবটাই বললো। আগে তো যেটুকু দেবর হিসেবে কথা বলতো, এখন তো তার অর্ধেকটুকুও বলে না। কথাগুলো ভাবতেই ঈশানের খারাপ লাগছে। এবার রাজ বলতে লাগলো, এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ থাকলে হবে? তোকে ভাবির কাছে যেতে হবে, জোর করে হলেও ভালোবাসাটা বোঝাতে হবে। হয়তো তোর বড় ভাইয়ের বউ ছিল, ওই জন্য এখনো তোকে মেনে নিতে সময় লাগবে, কিন্তু সেদিন রাতে তো তোকে বাধা দিতে পারিনি। তুই তো বুঝতে পেরেছিস তোদের মাঝে কিছু একটা হয়েছে, তাহলে সমস্যা কোথায়? তুই আরো চেষ্টা কর, ওনাকে বারবার কাছে টেনে নে। তারপর তোর স্পর্শগুলো যখন ওনার কাছে অনেক বেশি ভালো লাগবে, তখন তোকে দূরে সরাতে পারবে না। হয়তো লজ্জার কারণে তোকে কাছে টেনে নিতে পারছে না, কিন্তু তুই যখন ওনার কাছে যাবি তখন তোকে দূরে সরিয়ে দিতে পারবে না। রাজের সাথে ঈশান অনেকক্ষণ যাবত আড্ডা দিল। তারপর বিকেল হতে বাসায় চলে গেল। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রুমে আসলো। ব্যালকনিতে আদ্রিতা দাঁড়িয়ে আছে। ওকে দেখে ঈশানের মাথায় একটু শয়তানি বুদ্ধি চাপলো, আর রাজের কথায় মনে হতে লাগলো, উনি যতই আমাকে ইগনোর করুক তাতে কি, একটা সময় তো দেবর ছিলাম, ওই জন্য হয়তো রাজের কথাটাই ঠিক যে আমাকে কাছে টেনে নিতে চাইছে না, কিন্তু কতদিন দূরে সরিয়ে রাখতে পারে সেটাও আমি দেখে নিব। ঈশান মুচকি মুচকি হাসছে আর কথাগুলো ভাবছে। এর মাঝে খেয়াল করলো বাতাসের শাড়িটা আদ্রিতার প্যাটের উপর থেকে সরে যাচ্ছে, যার জন্য ওর উন্মুক্ত কোমরটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। ঈশান নিজেকে আটকে রাখতে পারলো না, আদ্রিতার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর পেছন থেকে ঝাপটে জড়িয়ে ধরে ওর প্যাটের উপর 2 হাত রেখে তারপর চুলে মুখ গুজে দিল। আদ্রিতার সাথে সাথে চমকে উঠলো। তারপর ঈশানকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে একবার তাকাতে ঈশান হুটহাট করে ওর কপালে একটা চুমু দিয়ে দিল। তারপর আবারও ওইভাবে পেছন থেকে জড়িয়ে ধরতে আদ্রিতা বলতে লাগলো, ঈশান কি করছোটা কি? প্লিজ ছাড়ো আমাকে। আর কতবার নিজেকে ছাড়িয়ে নেবেন, আর কতবারই নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিবেন বলুন? আমি কি আপনার ভালোবাসাটা কখনোই পাবো না? আপনি আমাকে ভালো না বাসেন, আমি তো বাসি। আমাকে নিজের মতো করে বাঁচতে দেন। স্বামী কষ্ট পেলে সেই কষ্টটার জন্য স্ত্রীকে উপরওয়ালার কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে, সেটা জানেন তো। তাই আমাকে দূরে সরানোর চেষ্টা করবেন না, তাতে আমি কষ্ট পাবো। ঈশান বোঝার। আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, আমাকে বিয়েটা করতে চাইছিলেন না। আমি তো আপনাকে এখন ভালোবেসে ফেলেছি। বিয়ের প্রথম দিন রাতে আমি ওরকম উল্টাপাল্টা জিনিস খেয়ে এসে আপনাকে যেমন করে স্পর্শ করছি, সেই কথাগুলো তো আমি ভুলে যেতে পারছি না। আমার ওরকম স্পর্শটা আবারও চাই। তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দেন? আদ্রিতা কিছু বলতে কেউ পারল না, আর ঈশান ওর মনের অব্যক্ত অনুভূতিগুলো আদ্রিতাকে জড়িয়ে ধরে রেখে প্রকাশ করলো। আদ্রিতা বেশ অস্বস্তি লাগছিল।
ঈশান যেটা বুঝতে পেরে ওকে ছেড়ে দিল আর বলতে লাগলো, একটা কথা কি জানেন তো, এতদিন ভাইয়া ভালোবাসার জন্য আপনি ছটফট করেছেন, আর এখন তার ছোট ভাই আপনাকে ভালোবাসে তো খুব বেশি কাছে পেতে চাইছে, ভালোবেসে উজাড় করে দিতে চাইছে, সেটা আপনার সহ্য হচ্ছে না, সেটা আপনি তুচ্ছ ভাবছেন। কিন্তু যখন খুব বেশি দূরে চলে যাব তখন দেখবেন এই ভালোবাসাটাই আপনার কাছে অমূল্য হয়ে যাবে, খুঁজে পাবেন না আমাকে। এই স্পর্শগুলো তখন মনে করিয়ে দিবে আপনার এই জুনিয়র বর আপনাকে কতটা ভালোবাসতো। ঈশান আদ্রিতার কাছে আসার চেষ্টা করে আরও ঈশানকে এমন করে দূরে সরিয়ে দেয়। তো এভাবে পুরো একটা মাস কেটে গেল। এর মাঝে ঈশান যতবার আদ্রিতার কাছে যাওয়ার চেষ্টা করেছে, আদ্রিতা ততই ওকে ইগনোর করেছে। আর এই একটা মাসে ঈশান বেশ কয়েকবার আদ্রিতার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, কারণ ঈশান এখন কষ্ট পেলেই নেশা করে বাসায় ফেরে, যার জন্য আদ্রিতা ওকে আটকে রাখতে পারে না। আর মিহিও ঈশানের আর আদ্রিতার বিষয়টা বুঝতে পেরে কয়েকবার ঈশানকে ওসব উল্টাপাল্টা ওষুধ খাইয়ে দিয়েছিল। আর ঈশানও সেই মাতলামি করে আদ্রিতাকে জোরপূর্বক ভালোবাসা ভরিয়ে দিয়েছে, যার জন্য আদ্রিতা চাইলেও আর ঈশানকে আটকে রাখতে পারেনি। তো বেশ কয়েকটা দিন পরের ঘটনা, দুপুরের দিকে ঈশান বাসায় আসে, দেখে আদ্রিতা কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। ঈশান বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলার চেষ্টা করলে যখন আদ্রিতা কোনো রেসপন্স করছিল না, তখন ঈশানের বেশ খারাপ লাগলো। অন্যদিকে আদ্রিতা জানে ঈশানকে যদি একটু সুযোগ দেয় তাহলে ও দুষ্টুমি করতে শুরু করবে। এমনিতেই তো আর ঈশান অফিস থেকে ফিরে আসেনি, তাই আদ্রিতা ঈশানকে কোনো পাত্তা দিল না। ওর প্রচণ্ড পরিমাণ রাগ হয়ে গেল, কন্ট্রোল করতে না পেরে টেবিলের উপরে থাকা একটা কাচের গ্লাস নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারল, তারপর বাসা থেকে বেরিয়ে গেল। ঈশানের এরকম রাগান্বিত চেহারা দেখে আদ্রিতা ভয় পেয়ে গেল। ঈশানের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো, ভাবলো যে মানুষটাকে এত বেশি ভালোবাসে সে ওকে এরকম করে ইগনোর করছে। তো সারাটা দিন ঈশান আর বাসায় ফিরল না। রাত 12টার দিকে যখন মাতাল অবস্থায় বাসায় ফিরলো, তখন দরজা খুলতে ঈশান খেয়াল করলো আম্মু, আব্বু, মিহি আর আদ্রিতা ডাইনিং রুমে বসে আছে। ঈশান ডুলতে ডুলতে রুমের দিকে যেতে গেলে আদ্রিতা ওর কাছে আসলো, তারপর ওকে ধরতে গেলে ঈশান বলল, একদম আমাকে ছোবেন না, কোনো ভালোবাসা দেখাতে হবে না। আপনি আমাকে ভালোবাসেন না, এখন আব্বু আম্মুর সামনে ভালোবাসা দেখাতে হবে না। আপনি চাইলে বাড়ি চলে যেতে পারেন, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। ঈশানের এরকম কথা শুনে আব্বু, আম্মু আর মিহির বুঝতে বাকি রইল না আদ্রিতা এখনো ঈশানকে মেনে নিতে পারেনি, যার জন্য ঈশান প্রায় ড্রিঙ্কস করে আসে। মিহি বিষয়টা খেয়াল করে কয়েকবার আব্বু আম্মুকে বললো, ওরা বিশ্বাস করেনি। কিন্তু আজকে স্বচক্ষে দেখার জন্য ওরা ডাইনিং রুমে বসেছিল। ঈশানের মুখ থেকে এমন কথা শুনতে আদ্রিতা মাথা নিচু করে ফেলল। আব্বু আম্মু ভেবেছিল আদ্রিতা হয়তো বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু এখনো যে ঈশানকে এত বেশি ইগনোর করে সেটা ভাবতেও পারিনি। ঈশান পড়ে যেতে নিলে আদ্রিতা আবার ওকে ধরতে লাগলো। ঈশান ওকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, একদম ছোবেন না আমাকে, আপনি আমাকে একটু ভালোবাসেন না, দরকার নেই আর আপনার ভালোবাসার। কেন বিয়ে করেছিলেন আমাকে? আমি তো অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারতাম, তাকেও অনেক ভালোবাসতে পারতাম। তাহলে কেন আপনি আমার লাইফে আসলেন? যেদিন থেকে আপনার সাথে বিয়ের কথা চলছে সেদিন থেকে আমি আপনাকে নিয়ে ভাবতে ভাবতে ভালোবেসে ফেলেছি। শুধু আপনাকেই বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি। ঈশান, তুমি ড্রিঙ্কস করেছো? প্লিজ রুমে চলো, দেখো উল্টাপাল্টা কথা বলো না, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। কি বোঝাবেন আপনি আমাকে? কিচ্ছু বোঝাতে হবে না। আপনি আমাকে যতটা পিচ্ছি মনে করেন আমি অতটাও পিচ্ছি নই। আমি আপনার বর, সবটাই জানি। স্বামীর ভালোবাসাটা আমি আপনাকে দিয়েছি, আর আপনি আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছেন। দরকার নেই আর আমাকে এরকম করে সাহায্য করার। অনেক দয়া করেছেন আমার উপর, আর করতে হবে না। আপনি কালকে বাসায় চলে যাবেন আমার সাথে, আর আমার পরিবারের সাথে আপনাকে থাকতে হবে না। ঈশান কথাগুলো বলে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। আদ্রিতা জোরপূর্বক ওকে রুমে নিয়ে শুয়ে দিতে গেলেই ঈশান হঠাৎ করে ওকে জড়িয়ে ধরল। আদ্রিতা টাল সামলাতে না পেরে ঈশানকে নিয়ে বিছানায় পড়ে গেল। ঈশান উপরে আর আদ্রিতা নিচে। দুজনে বিছানায় পড়তে আদ্রিতার ঠোঁটের সাথে ঈশানের ঠোঁট জোড়া লেগে গেল। ঈশান আদ্রিতার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেতে রেসপন্স দিতে আরম্ভ করলো। আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে কেস করতে আরম্ভ করলো। তারপর আস্তে আস্তে পুরো আদর করে ভরিয়ে দিতে লাগলো। আর বাকি রাতটা জুড়ে আদ্রিতার অনিচ্ছা সত্ত্বেও ঈশান ওকে ভালোবাসার আতরে আতরে ভরিয়ে দিল। তো পরদিন সকালে উঠে ঈশান ফ্রেশ হয়ে নেয়, তারপর নেশা কাটলে রাতের কথা মনে পড়তে নিজের ভেতর খারাপ লাগা কাজ করে। যে মেয়েটা ওকে ভালোবাসতে পারবে না তার সাথে ও জোর করে এসব করে ফেলে বারবার। ঈশানের ইচ্ছে হয় না আদ্রিতার ইচ্ছের বিরুদ্ধে এসব করতে, কিন্তু আবার কখনো খুব বেশি রাগ হলে আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়, কারণ ঈশানের বন্ধুরা ওকে তেমনটাই বলেছে, যার জন্য ঈশান আর থাকতে পারে না। তার উপর যখন থেকে ও ঈশানকে স্পর্শ করছে তখন থেকে ঈশান ওকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে উঠছে। তো আদ্রিতা মুখ ভার করে রুমে বসে আছে, তখন ঈশান এসে ওর পাশে বসলো।
তখন আদ্রিতা একবার ওর দিকে তাকালে ঈশান বলতে লাগলো, কালকে রাতের জন্য সরি। আর শুধু কালকে রাত নয়, আপনার লাইফটাকে এভাবে নষ্ট করে দেওয়ার জন্য আমি সরি। হয়তো সরি বলাটা এসবের জন্য অনেক কম। আসলে আমি বুঝতে পারিনি আপনি এতগুলো দিনেও আমাকে মেনে নিতে পারবেন না, হয়তো আর কখনো মানতে পারবেন না। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, বাসায় চলে যেতে পারেন। এখানে থাকলে তো আমি আপনাকে প্রতিনিয়ত টর্চার করব। এখন সজ্ঞানেই বলছি, আপনি বাসায় চলে যান। আর আমি কখন আপনার সাথে কি করে ফেলি তার ঠিক নেই। আর যেটা হয়েছে তার জন্য আমি আপনার কাছে মাফ চাইছি। প্লিজ আপনি এগুলো মনে রাখবেন না। ঈশান কথাগুলো বলে বাসা থেকে বেরিয়ে গেল। আব্বু আম্মু মিহি নিচে বসেছিল। ঈশানকে বেরিয়ে যেতে দেখে মিহি বারবার ওকে ডাকলো, তারপরও ঈশান শুনলো না। তো পুরোটা দিন ঈশান বাইরে কাটিয়ে বাসায় আসলো। তারপর আসতে দেখলো আদ্রিতা বাসাতে নেই, যার জন্য ঈশান একবার আব্বু আম্মুকে জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলো না। তারপর খাবার খেয়ে টেবিলে গিয়ে বসতে আম্মু কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আজকে ঈশান সন্ধ্যার দিকেই বাসায় ফিরে এসেছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে দেখে বলতে লাগলো, এমন করে তাকিয়ে থাকার কি আছে? আমি কোনো এলিয়েন নাকি যার জন্য তোমরা এমন করে তাকিয়ে আছো? তো এভাবে 4-5টা দিন কেটে গেল। ঈশান এই কয়েকটা দিন আর আদ্রিতাকে কলও করলো না আর ওকে আনতেও গেল না। অন্যদিকে আদ্রিতা এখন মন খারাপ করে বসে থাকে। আদ্রিতা কয়েকটা দিন ধরে ভেবেছে ঈশানকে কেন মানতে পারছে না। ও পুরো একটা দোটানার মধ্যে আছে। তো এভাবে আরো কয়েকটা দিন কেটে যেতে ঈশান সিদ্ধান্ত নিল ব্যবসার কাজে বাইরে চলে যাবে। কয়েকটা দিন বাইরে থেকে ঘুরে আসলে হয়তো আদ্রিতার মায়াটা কাটাতে পারবে। কারণ ওকে যতবার স্পর্শ করেছে সেই স্পর্শগুলো ঈশানের মনে গেঁথে গেছে। তাই ঈশানের বেহায়া মনটা বারবার আদ্রিতার কাছে ছুটে যাচ্ছে। কিন্তু তারপরও নিজেকে আটকে রাখে। খুব বেশি কষ্ট হয় যাকে ভালোবাসে তাকে ছেড়ে দূরে থাকতে। কারণ মানুষটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে সে। ওদের মাঝে আগে কি সম্পর্ক ছিল, বিয়ের আগে ওরা কি কাকে কেমন ভাবে দেখেছে সেটা নিয়ে ঈশান ভাবে না। ঈশান আদ্রিতাকে ভালোবাসে, সেটা ওর কাছে শেষ কথা। যেই ভাবা সেই কাজ। ঈশান মনে এক প্রকার আকাশ সমান কষ্ট নিয়ে 2 দিন পরে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে সেখানে প্রায়ই 1 মাস ব্যবসার বাহানা দিয়ে পড়ে রইল। এর মাঝে আদ্রিতার সাথে ঈশানের কোনো কথা হয়নি, না ঈশান ওর সাথে কোনো কথা বলার চেষ্টা করেছে। অবশ্য কয়েকবার বাসা থেকে জিজ্ঞেস করেছে আদ্রিতার সাথে কথা হয়েছে কিনা। ঈশান ততবার বিষয়টা এড়িয়ে গেছে। ঈশান এখন আর চায় না যে মেয়েটা ওকে ইগনোর করে, ওকে বোঝার চেষ্টাও করে না, তাকে নিয়ে অন্তত আর ভাবতে। দিনে কাজে ব্যস্ত থাকায় হয়তো আদ্রিতার কথাগুলো মনে পড়ে না, কিন্তু প্রত্যেক রাতে ওর মনে পড়ে যায়। সেদিন রাতেও ঈশান আদ্রিতাকে স্পর্শ করেছিল। কথাগুলো ভাবলেই বুকের ভেতরটা মুচড়ে যায়। এভাবে পুরো 1.5 মাস ঈশান ব্যাংককে কাটিয়ে তারপর সব কাজ শেষ করে বাসায় ফেরল। আর ওদের বিয়ে হয়েছে প্রায় 3টা মাস কেটে গেছে। তো সেদিনের পর থেকে আদ্রিতা ঈশানের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করেনি, আর খোঁজখবর সেটা তো দূরে থাক। ঈশান মাঝে মধ্যে খেয়াল করেছে আদ্রিতা অনলাইনে অ্যাক্টিভ আছে, তারপরও আর ওকে কোনো মেসেজ করেনি। অন্যদিকে আদ্রিতা ঈশানকে নিয়ে ভাবে না, সেটা ঈশান খুব ভালো করে বুঝে গেছে। বাসায় আসার পর যখন আব্বু আম্মু জিজ্ঞেস করছিল আদ্রিতার সাথে কথা হয়েছিল কিনা, তখন ঈশান বলেছিল, আম্মু সবেমাত্র বাসায় আসলাম আর এসব কথা জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছ? এমন না যে তোমরা বিষয়টা জানো না, তাহলে এত কেন জিজ্ঞেস করতে হবে? আব্বু, তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম মাত্র, আর তুই রেগে যাচ্ছিস কেন? দেখো আম্মু, আমি রাগ করছি না। এটা সামান্য বিষয়, যার সাথে আমার পুরো 2টা মাস যাবত যোগাযোগ নেই, তার সম্পর্কে আমি কি করে বলবো? তোমরাও তো একটাবার খোঁজ খবর নিয়ে দেখতে পারতে নাকি? আমার মতো রাগ করে খোঁজ খবর নেওয়াটা বন্ধ করে দিয়েছো। সবাই চুপ করে আছে, তাই ঈশান কথা না বাড়িয়ে রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে রেস্ট নিতে লাগলো। এভাবে আরো কয়েকটা দিন কেটে গেল। ঈশান অফিসে বসে আছে, এর মাঝে আদ্রিতার বাসার নম্বর থেকে কল আসলো। বেশ কিছুক্ষণ বাজার পর ঈশান রিসিভ করলো। ওপাশ থেকে আদ্রিতার আম্মু বলতে আরম্ভ করলো, আব্বু কোথায় তুমি? কেন আম্মু, কোনো সমস্যা হয়েছে? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছে। কোনো সমস্যা হয়েছে আমাকে বলেন। আব্বু, তোমার বউ তো মাথা ঘুরে পড়ে গেছে, একটু আসতে পারবে তুমি? আদ্রিতার সম্পর্কে এরকম কথা শোনার সাথে সাথে ঈশানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। ঈশান উঠে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আম্মু কি সব বলো? কখন হয়েছে আর কিভাবে হলো? ও এখন কেমন আছে? এখন ভালো আছে। ডক্টর ইনজেকশন পুশ করে দিয়েছে আর বলেছে ও প্রেগনেন্ট। তুমি কি একটু আসতে পারবে আব্বু? আদ্রিতা প্রেগনেন্ট কথা শোনার সাথে সাথে ঈশানের হাত থেকে ফোনটা পড়ে গেল। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলো। ঈশান চেয়ারটায় বসে পড়লো। অন্যদিকে আদ্রিতার আম্মু ঈশানের কোনো রেসপন্স না পেয়ে কলটা কেটে দিলেন।
ঈশান 5 মিনিট পরে তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর আব্বু আম্মুকে ফোন করে দিতে ওরা বিষয়টা জানতে পেরে অনেক খুশি হলো। আধা ঘন্টার মধ্যে ঈশান আদ্রিতার বাসায় আসতেই দৌড়ে ওর রুমে গেল। আদ্রিতা বিছানায় আতশোয়া হয়ে বসে আছে। ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিতার আম্মু রুম থেকে বেরিয়ে গেলেন। ঈশান গুটি গুটি বায়ে গিয়ে আদ্রিতার সামনে দাঁড়ালো। আদ্রিতা একবার ওর দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। লজ্জায় আদ্রিতার গালগুলো লাল বর্ণ ধারণ করেছে। আদ্রিতা একদম জড়সড় হয়ে গেছে ঈশানকে দেখে, আর চোখগুলো কেমন যেন বন্ধ করে নিয়েছে। ঈশানের সেদিকে কোনো খেয়াল নেই। ও তাড়াহুড়ো করে আদ্রিতার সামনে বসলো। আদ্রিতা কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওর একটা হাত 2 হাতের মুঠোয় নিল। আদ্রিতা ভাবলো ঈশান হয়তো এখন ওকে বুকের সাথে জড়িয়ে ধরবে কিংবা হাতে চুমু দেবে, কিন্তু ঈশান ওর ধারণাটা ভুল করে দিল। এখন কেমন আছো? ঈশানের কথাতে আদ্রিতা ওর দিকে তাকালো। খেয়াল করলো ঈশানের চোখে পানি টলমল করছে। লজ্জায় আদ্রিতা মাথা নেই। হ্যাঁ সূচক উত্তর দিতে ঈশান আবার বলতে লাগলো, জানি আমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আপনার নেই, কিন্তু দেখো আমি তো কোনো অন্যায় করিনি, তোমাকে ভালোবেসেছি। আর এই বেবিটা তো তোমার আমার দুজনেরই, তাই না? আমি বুঝতে পারছি না কি বলবো। এই সিচুয়েশনে আমার না খুব কষ্ট হচ্ছে আর প্রচন্ড পরিমাণ ভয়ও লাগছে। মনে হচ্ছে তুমি বেবিটা নিয়ে খুশি নও। ঈশানের এরকম কথা শুনে আদ্রিতা অসহায়ভাবে ওর দিকে তাকালো। তখন ও আবার বলতে আরম্ভ করলো, আচ্ছা, রাগ অভিমান যদি তোমার আমার উপর থাকে সেটা আমার উপর দেখিও, তারপরও ভুলে ওই বেবিটার কোনো ক্ষতি করো না। ও তো আমার একার বেবি নয়, বলো, তোমারও। তাই প্লিজ ওর কোনো ক্ষতি করো না। আর আমি কথা দিচ্ছি, তুমি ওকে যদি রাখতে না চাও তাহলে ও পৃথিবীতে আসার সাথে সাথে আমি তোমার কাছ থেকে ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। তারপর আমার বেবিটার কোনো ক্ষতি করো না প্লিজ। ঈশান কথাগুলো বলেই কান্না করে দিল। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আদ্রিতা ভাবতেও পারেনি এমন একটা দিনে ঈশান এমন একটা কথা বলবে। ওর এমন কথা শুনে আদ্রিতা অবাক হয়ে গেল। তারপর বলতে আরম্ভ করলো, ঈশান, এসব কি বলছো তুমি? আমি বেবির ক্ষতি করে দিব মানে? তুমি আমাকে এতটা বাজে ভাবতে পারছো? ছি, তুমি এসব কি করে বলতে পারছো? আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, এই বিয়েটাকেই মানেন না। আজকে 3টা মাস হয়ে যাচ্ছে, আপনি একটাবার নিজে থেকে আমার খোঁজ খবর নেননি। 2টা মাস হয়ে গেল, আমাদের মাঝে কোনো যোগাযোগ নেই। আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানতে পারেননি, ওই জন্য আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করছেন। আমি একবার বলতে আপনি বাসায় চলে আসছেন, কিন্তু দেখেন 1টা মাস তো আমার সাথে ছিলেন। আর এই বেবিটা যে আমার, আমি এটা খুব ভালো করে জানি। তাছাড়া আপনি যে ওকে মন থেকে মানতে পারবেন না সেটা আমার জানতে আর বাকি নেই। তাই প্লিজ অন্তত ওর কোনো ক্ষতি করিয়েন না। ছি ঈশান, তুমি এসব কি বলতে চাইছো? তোমাকে আমি মেনে নিতে পারিনি কিংবা বিয়েটা মন থেকে মানতে পারিনি, তার জন্য আমাদের বেবিটাকে আমি নষ্ট করে দেব? ওকে আমি কষ্ট দেব? তুমি এতটা বাজে আমাকে ভাবতে পারলে? না মানে আসলে আমি ভেবেছিলাম আপনি এই বেবিটা। ঈশান কথাটা শেষ করার আগে আদ্রিতা ওর মুখটা হাত দিয়ে আটকে দিল আর কান্না করে দিয়ে বলতে লাগলো, প্লিজ ঈশান, আর এরকম বাজে কথা বলো না। এইসব বললে আমার খারাপ লাগছে। তুমি এতটা বাজে আমাকে ভাবতে পারছো? ছি, আমার ভাবতেই অবাক লাগছে। তুমি আমার স্বামী হয়েও আমাকে এইরকম একটা কথা বলতে পারছো? আমি তো তোমার অপেক্ষাতে ছিলাম, ভেবেছিলাম তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি যোগাযোগ করতে পারছিলাম না, রাগ করে ফোনটা ভেঙে দিয়েছিলাম, কারণ তুমি আমাকে এত ভালোবাসার পরেও তোমার ভালোবাসাটা আমি বারবার দূরে সরিয়ে দিয়েছিলাম। আমি 1 মাস যাবৎ শুধু তোমাকে নিয়েই ভেবেছি। ভাবতে ভাবতে তোমার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে। তারপর যখন তোমার ভালোবাসাটা বুঝতে পারলাম, তখন বাসায় বারবার কল করেছিলাম, কিন্তু তোমার কথা ভয়ে ওদেরকে বলতে পারিনি যে ওরা হয়তো আমার উপর রাগ করবে। এমনিতেই সবটা জানার পর ওরা আমার সাথে কথা বলতো না। একটা বার কেউ আমাকে নিতে আসেনি। হ্যাঁ, এইটা আমার দোষ। তাই বলে এরকম না যে আমি তোমাকে মানতে পারিনি বলে আমার বেবিটাকেও মানতে পারবো না। আমি স্বামীর ভালোবাসা ছাড়া কতটা কষ্টের 1টা মাস পার করেছি। যখন তুমি আমাকে স্পর্শ দিয়েছ, হয়তো মন থেকে মানতে পারিনি, কিন্তু শেষ 1টা মাস আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসাটা আমার লাইফে কতটা প্রয়োজন। তার মানে আপনি। ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না। তার আগে আদ্রিতা ঈশানকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, হ্যাঁ, আমি আমার সেই জুনিয়র মাতাল দেবর বরটাকেই ভালোবেসে ফেলেছি। আর এত ভালোবাসি যার জন্য তার অস্তিত্বটা আমার মাঝে একটু একটু করে বেড়ে উঠছে। আমি কি করে তাকে কষ্ট দিব বলো? তুমি প্লিজ আর কখনো এসব কথা বলো না জান। এর মাঝে আব্বু আম্মু দরজায় এসে দাঁড়ালো। ঈশান একবার দরজার দিকে তাকিয়ে থাকে, বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে নিল। ভাবলো এখন রাগ অভিমান করে থেকেই বা কি লাভ? তাছাড়া যখন বুঝতে পেরেছে তাহলে ওকে কষ্ট দিয়ে বা কি লাভ?
তার উপর যদি এখন এসব কিছু বলে তাহলে আব্বু আম্মু এ নিয়ে কথা বাড়াবে, তাই ঈশান ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি পাগলি বউ, ভুল করেছি তোমাকে কষ্ট দিয়ে, এসব আর কখনো বলবো না। ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি সবসময় আমার সাথে যেভাবে মিসবিহেভ করবে আমাকে দূরে সরিয়ে দিবে, কিন্তু ভাবতে পারিনি যে আমার দূরে সরে যাওয়াতে তুমি আমাকে এত বেশি ভালোবাসতে পারবে আর ফিরে এসে আমি আমার অস্তিত্বটা তোমার মাঝে খুঁজে পাবো। ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। তার আগে আদ্রিতা ওকে ছেড়ে ওর মুখের দুই পাশে হাত রেখে ও সারা মুখে কিস করতে লাগলো। আব্বু আম্মু ওদের দিকে তাকিয়ে ওদের দেখে মুচকি মুচকি হাসছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, এই পাগলি কি হচ্ছে এগুলো? দেখো আব্বু আম্মু বোন, তোমার আব্বু আম্মু পর্যন্ত তাকিয়ে আছে, ছাড়ো এখন। ঈশানের এরকম কথা শুনে আদ্রিতা দরজার দিকে তাকিয়ে পুরো লজ্জায় লাল হয়ে গেল। তারপর ঈশানের বুকে মুখ গুজে দিয়ে ওকে ঝাপটে জড়িয়ে ধরলো। ঈশান একটু ইশারা করতে মিহি বলতে লাগলো, আব্বু আম্মু আঙ্কেল আন্টি এখন চলো আমরা এখান থেকে যাই, এখানে থাকাটা ভালো হবে না, ওদের একটু একা থাকতে দেই। তো 5 বছর পরের ঘটনা। ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এর মাঝে কেউ একজন এসে ওর একটা হাত ধরে বলতে লাগলো, বাবাই বাবাই, মামুনি কি রুমে আছে? কারো আধো আধো কণ্ঠে কথা শুনে ঈশান খেয়াল করলো তন্নি গুটি গুটি বাই ওর দিকে এগিয়ে আসছে। ঈশান পিছিটা সামনে হাঁটু কেড়ে বসে ওর গালটা টেনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, কেন মামুনি, কি হয়েছে? তুমি তোমার মামুনিকে খুঁজছো কেন? না মানে আমি না একটা কথা শুনেছি জানো তো বাবাই। কি কথা আমার পিচ্চি পরিটা? আমি বলবো কিন্তু তুমি মামুনিকে বলবে না কেমন? না হলে মামুনি আমাকে বোকা দেবে। আচ্ছা বলো, বলবো না, তুমি আমাকে বলো। বাবাই আমি শুনেছি আম্মু নাকি তোমার থেকে সিনিয়র। ঈশান তন্নির কথাতে একটা মুচকি হাসি দিয়ে ওর গালে একটা পাপ্পি দিয়ে ওর গলাটা জড়িয়ে ধরতে ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরে বলতে লাগলো, হ্যাঁ মামুনি, সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে এসব কথা কে বললো? মামুনি যেদিন বলেছিল আর তোমাকে বলতেও বারণ করেছিল, ওই জন্য আমি বারণ করলাম যেন মামুনিকে তুমি না বলো। বাবা মেয়ে মিলে এখানে লুকিয়ে কথা বলা হচ্ছে শুনি? কি কথা বলা হচ্ছে শুনি? আমাকে রেখে কি সব বলা হচ্ছে? বাবা চুপ করো, মামুনি এসে গেছে, কখনো কিন্তু এসব বলবে না, আর যদি বলো তাহলে বলবো আমি এগুলো বলিনি, কেমন? তন্নি আব্বুকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল আর আদ্রিতা ওর দিকে তাকিয়ে রইল। এবার ঈশান উঠে এসে ওর সামনে দাঁড়াতে আদ্রিতা ঈশানের চোখে চোখ রাখলো। ও আদ্রিতার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখে বলল, এই এমন করে তাকিয়ে কি দেখো শুনি? কথা শেষ করতে পারলো না। ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশে নিল। তখন আদ্রিতা একটা রাগী মুড নিয়ে বলল, এই তোমার মতলব কি? এই ভর দুপুরে কি শুরু করলে আবার? এমন করে তাকিয়ে আছো কেন তুমি? আমার বউটাকে দেখছি, তাতে তোমার কি? আর এমন করে তোমাকে কেন কাছে টেনে নিচ্ছি বুঝতে পারছো না? এখন আমার আদর আদর পাচ্ছে। আর তন্নি সেদিন বলছিল ওর পুচকে একটা ভাই আসবে কবে, সেজন্য ভাবছিলাম যে খুব শীঘ্রই ওর ভাইটাকে আনার ব্যবস্থা করব। আদ্রিতা রাগ করবে কি ঈশানের এরকম কথাতে লজ্জায় পুরো লাল হয়ে গেল। তারপর হঠাৎ ওর বুকে মুখ লুকিয়ে বলতে লাগলো, তুমি না ফাজিল একটা, খালি এইসব বলে লজ্জা দাও। তার উপর জানো এইসব বললে আমার প্রচন্ড পরিমাণে লজ্জা লাগে, আর তুমি সেগুলোই করো। তোমাকে লজ্জায় ফেলতে তো আমার ভালোই লাগে। লজ্জায় তো যখন তোমার লাগে তখন তোমার গালগুলো টমেটো মতো লাল হয়ে যায় না, তখন তোমাকে আদর করতে বেশ লাগে। যা দুষ্টু, তোমার শ্রোতাদের সামনে কি সব উল্টাপাল্টা বলো? হ্যাঁ, তুমি না আসলেই অনেকটা দুষ্টু আর লুচু একটা। তাহলে তো লুচুগিরিটা করেই দেখাতে হয়। এই না, উল্টাপাল্টা কিছু করবে না কিন্তু এখন। কে শুনে কার কথা? ঈশান হুটহাট করে আদ্রিতাকে ছাড়িয়ে নিয়ে হ্যাচকা টান দিয়ে কোলে উঠিয়ে নিল। আদ্রিতা ওর গলাটা জড়িয়ে ধরতে ঈশান ওর দিকে ঠোঁটজোড়া এগোলো। আদ্রিতা ওর শার্টের কলার আঁকড়ে ধরে ও ঠোঁটের সাথে ঠোঁটজোড়া মিলিয়ে দিল। এই যে আপনারা কি দেখছেন, গল্পের প্রথমেই অনেক রোমান্টিক সিন দেখে নিয়েছেন, এখন আর দেখতে হবে না। আশা করি পরবর্তী গল্পে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আপনজনের সাথে থাকবেন। ভালোবাসাটা কি আগলে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।